আচ্ছা, let me check in Facebook. But হ্যাঁ একবার দেখে নে যে সেকেন্ডই হচ্ছে না, ফেসবুকে যাচ্ছে কিনা। সেকেন্ড কাউন্ট হচ্ছে তো। আমরা কি গেলাম? আচ্ছা সিঞ্চন, একটু ফেসবুকটা একটু জাস্ট চেক কর, বা সমৃদ্ধাকে একটু হ্যাঁ চেক কর যে আমি দেখে নিচ্ছি আমি চেক হুম, করে নিচ্ছি। Wait a minute. Wait a minute. হ্যাঁ আমরা লাইভে আছি, আমরা লাইভে আছি, আছি আছি। সৌম শুনতে পাচ্ছি না তোকে। Pause হয়ে গেছে। এটা হিট হয়ে গেছে নাকি? শোনা যাচ্ছে? অডিও পাচ্ছি। হ্যাঁ তুই পজ হয়ে গেছিলি, শোনা যাচ্ছে কি? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ চল, আমরা আমরা লাইভে আছি, তোর পেজ থেকে দেখা যাচ্ছে। ওকে। হুম হুম। সৌম আবার পজ হয়ে গেছিস তুই। সায়নী কোনো প্রবলেম হচ্ছিল তো? আমাদের ভিডিও কি পজ মনে হচ্ছে তোর, দেখতে পাচ্ছিস? না, হ্যাঁ কিন্তু ওটা পজ। হ্যাঁ ও পজ হয়ে গেছে। ওকে, হ্যাঁ হ্যাঁ চল ওকে এবারে। নমস্কার। টিম চপমুড়ি ও সেলুলয়েড টিম চপমুড়ি ও সেলুলয়েড থেকে আমাদের আজকের প্রথম ফেসবুক লাইভ, বায়োস্কোপের বাক্স ফেসবুক পেজ এবং আমাদের সদস্যদের প্রোফাইলে আপনারা লাইভটি দেখতে পাচ্ছেন। তো আজকে আমরা অনেকদিন থেকে একটা প্ল্যান করছিলাম যে একটা আড্ডা দেব। প্রায় সেই পুজোর আগে থেকে আমাদের একটা আড্ডা দেওয়ার মানে ভীষণ রকম একটা মানে নিজেদের মধ্যে কথাবার্তা অনেক কিছু পেন্ডিং হয়ে আছে আর কি। তো সেভাবে সাক্ষাতে অনেকের সাথেই দেখা টাকা হয়নি। তো অনেক কথা আমাদের জমে আছে, তো ভাবলাম আড্ডাটাকে ফেসবুক লাইভের মারফত যদি করা যায় তাহলে আপনাদের সাথেও কিছু আমাদের কথাবার্তা আদান প্রদান হতেই পারে। তো আপনারা কমেন্ট সেকশনে থাকুন আমাদের সাথে। আজকে আমাদের টপমুলিও সেলুলয়েড বন্ধুদের মধ্যে আমরা যাকে পেয়েছি, সায়নী আছে আমাদের সাথে, আর আছে সিঞ্চন সমৃদ্ধা। সিঞ্চন সমৃদ্ধাকে একটাই ক্যামেরায় দেখা যাচ্ছে। তো আর আমাদের বাকি সেলুলয়েডের বন্ধুরা কিছুক্ষণের মধ্যে জয়েন হবে। হ্যাঁ তো এর জন্য লাইভে আসা সেটা হচ্ছে আপনারা বায়োস্কোপের বাক্সে আচ্ছা আমি আপনারা করেই বলছি, কারণ মানে সমবয়সী তো সবাই নয়। তো হ্যাঁ ঠিক আপনারা আছে থাক না, যারা যারা আমাদের সমবয়সী তারা তুমিটা ধরে নিক, আর যারা আমাদের থেকে ছোট তারা তুইটা ধরে নিক, আমরা আপনিতেই তারা তো থাকি। এটা ধরে নিই, আমরা আপনি কি থাকি। তো আমাদের এই বায়োস্কোপের বাক্স, এইটা পেজটার বয়স বেশি দিন নয়, কিন্তু এই পেজের সূত্র ধরে বিগত প্রায় 8-9 মাস
আপনাদের সামনে যে জিনিসগুলো, যে বিষয়বস্তুগুলো এসেছে, সেগুলোর সাথে আপনারা অনেকেই অবগত। তো প্রথম আমাদের বায়োস্কোপের বাক্সের এই পথ চলা আপনাদের সামনে আসে এবছর, অর্থাৎ 2024 সালের ফেব্রুয়ারি মাসের একদম শেষ দিন, অর্থাৎ 29শে ফেব্রুয়ারি, যে দিনটা 4 বছর পর পর ফিরে আসে। তো সেই অধিবর্ষের দিন, লিপ ইয়ারের দিন আমরা আপনাদের সামনে নিয়ে আসি আমাদের প্রথম ফিচার ফিল্ম, শূন্য তবু শূন্য নয়, এই ছবির কেন্দ্রীয় চরিত্রদের ফার্স্ট লুক। তো এই আহ ছবিটার একটু গল্পটা বলি নাকি, মানে ছবিটা কিভাবে কি, হ্যাঁ অবশ্যই। ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ 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 অবশ্যই হ্যাঁ, অবশ্যই। তারপর আমাদের আড্ডায় ঢুকছি। ততক্ষণে আমাদের বাকি সদস্যরাও যোগ দিয়ে দেবে। যুক্ত হোক। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ তো এটা একটা মানে হুম, যখন আমি এবং আমার সমবয়সী যে সমস্ত বন্ধু বান্ধবরা দ্বাদশ শ্রেণীর আগে, যে ক্লাস 11, সেই ক্লাস 11 আর 12 এর মাঝখানে যে পরীক্ষাটা হয়, 11 ফাইনাল, সেই ফাইনাল পরীক্ষা তখন পড়াশোনা করছি আর কি। সময়টা 2013-14। সেই সময় একটা ওই স্কুল ম্যাগাজিনে আমরা লেখা দিতাম না, তো সেরকমই একটা আর্টিকেল স্কুল থেকে যথারীতি স্যারেরা চেয়েছে। এবার ওই কালচারাল বিষয়গুলোর সাথে আমরা অনেকেই থাকতাম, তো ন্যাচারালি এবারে কি বলতো, তখন যে ব্যাপারটা হতো যে কেউ স্পোর্টসে আছে, কেউ আবৃত্তি প্রতিযোগিতায় আছে, কেউ আঁকায় আছে, ইত্যাদি ইত্যাদি করতে করতে না একটা ব্যাপার আমাদের ভীষণ রকম ভাবে মানে যেটা মানে কি বলবো, মানে সেটা যে আমরা আদৌ পারি বলে আমরা জানতাম না, সেটা হচ্ছে গল্প লেখা। হ্যাঁ, অনেকে কবিতা লিখেছে আর হ্যাঁ একটু পরে, হ্যাঁ কেউ ছ্যাঁকা খেয়ে, কেউ ছ্যাঁকা না খেয়ে, অনেকে হ্যাঁ ছবি এঁকেছে তাদের ওয়াটার কালার, প্যাস্টেল, নানান রকমের। কিন্তু গল্প লেখা, যে আমরা মানে বন্ধুদের মধ্যে খুব ভালো গল্প লেখে, এটা কি আমরা খুব বেশি বলতাম ক্লাসে? আমার তো মনে হয় না। তো হ্যাঁ লিখতাম টুকটাক। তো এই করতে করতে আমরা তো একটা গল্প সেই সময় স্কুল ম্যাগাজিনে দেবো এই ভেবে ভেবে লিখে ফেলি আর কি। তো সেই গল্পটা মানে ওই A4 পাতার মোটামুটি 2.5 থেকে 3 পাতা হবে আর কি। এবার সেই গল্পটা লিখেছি যথারীতি, এবং কোনো না কোনো কারণে স্কুল ম্যাগাজিনে সেই লেখাটা দেওয়া হয়নি। তো যথারীতি পড়েই আছে। এবার তারপরে 11 সায়েন্স, 12 সায়েন্স করতে করতে একটা আমার ফিজিক্সের ফাইল ছিল, ফিজিক্সের নোটস থাকতো সেখানে। তো তারপরে আমাদের স্কুল জীবন শেষ হলো, কলেজ জীবন শুরু হলো, আবার দ্বিতীয় ধাপের কলেজ জীবন শুরু হলো। এই হতে হতে একটা সময় ওই পুরোনো ফাইল পত্র ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ থার্মোডাইনামিক্স নোটস এর ভিতর থেকে ওই 3 পাতার ওই গল্পটা খুঁজে পাই। এটা 2016-17 এরকম সময় না। তারপরে তো আমাদের 2017-তে প্রথম একটা শর্ট ফিল্ম, তারপর 2018-তে আবার সেকেন্ড শর্ট ফিল্ম, ইভেন সিনচনও 2017 একটা ছবি করেছিল। তো হ্যাঁ সেই সময়টা পেরিয়ে হাঁটতে হাঁটতে তারপর আমরা 2020 পর্যন্ত চলে এলাম, মানে 2013-14 থেকে ব্যাক টু 2020। তো 2020টা তো মানে সম্পর্কে যত কম কথা বলা যায় ততই ভালো, তার কারণ একটা লকডাউন, কোভিড ইত্যাদি ইত্যাদি খুবই ডার্ক ফেজের মধ্যে দিয়ে আমরা কাটিয়ে 2021 থেকে আবার আমরা শুরু করি আমাদের এই যাত্রাপথ, বা সেই গল্পের 3 পাতা স্ক্রিপ্ট নিয়ে নাড়াচাড়া। স্ক্রিপ্ট বলা ভুল হবে, ওটা ছিল গল্পের একটা সিনপসিস। তো তখন প্রচন্ড ভাবে একটা কিছু ছবি করব, এই করতে 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 একটা ছবি আমাদের বানাতেই হবে। তো এই করতে করতে বন্ধুরাই আমরা সেই 2.5-3 পাতা যে সিনপসিস গল্পটাকে নিয়ে একটা ইলাবোরেট ফর্মে লেখা শুরু করি। স্বাভাবিকভাবেই তখন নভিস, কি লিখবো, কিভাবে স্ক্রিপ্ট করব, এটা প্রসেস করতে 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 এগোচ্ছি। তারপরে আস্তে আস্তে শর্ট ডিভিশন ইত্যাদি ইত্যাদি করে 2021-এ আমরা প্রথম একটা মিটিং করি। তো সেইখানে যথারীতি আচ্ছা, আমি একটু সাম্য আর অর্পণকে নিয়ে নিই একটু স্টেজ। হ্যাঁ 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 হুম। আচ্ছা, সাম্যদের কি দেখা যাচ্ছে? না না দেখা যাচ্ছে না কিন্তু।
আচ্ছা, তো যেখানে ছিলাম, এবার আমরা ওই 2021-এর সেই সময়ে আমাদের প্রথম যে দিনটা, যে দিনটাকে যে দিনটা থেকে শুরু বলা যায়, সেইটা আমি একটু উস্কে দিতে চাই সায়নের কাছে। তো ও একটা খুব ইন্টারেস্টিং বিষয় বলছিল, সেইটা দিয়েও শুরুটা করুক, তারপর আমরা সমৃদ্ধার কাছে আসবো। হ্যাঁ, হ্যাঁ, 2021-এ প্রথম আহ, আমাদের ছবির পরিচালক ফোন করে এবং বলে যে একটা ছবি নিয়ে এরকম ভাবছি। আচ্ছা, সাম্যজিৎ আর অর্পণ আমাদের সাথে আছে। হাই। অরেঞ্জটা হচ্ছে অর্পণ আর গ্রিনটা হচ্ছে সাম্য। আচ্ছা। আচ্ছা, চল হ্যাঁ, 2021। হুম। তো আহ, তো বলে যে একটা ছবি নিয়ে সাউন্ড এরকম আসছে, ভাবছি। সাউন্ড তো, আমাদের আসছে। হুম। তো আয়, তো বাড়িতে এসে আহ, একটা আড্ডা হয়। তো সেখানে প্রথম এই ছবির গল্প, যে কাহিনী সেটা আহ, শুনি। তো আহ, সেই প্রথম যেদিন এই পুরো বিষয়টা আস্তে অল্প অল্প করে 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 আমাদেরকে শুনিয়েছিল। তো আমাদের টিমের প্রায় অনেকেই ছিল। তখন তখনও অনেক কাস্টিংকে, মানে আমরা জানতাম না যে কে কোন চরিত্রে অভিনয় করবে, শুধু গল্পটুকুই শুনেছিলাম। তো তখনও শুট আর কিছুই শুরু হয়নি। তো তারপরে আমরা আস্তে আস্তে শুট শুরু করেছিলাম। তো প্রথম কাহিনীটা আমরা শুনি 2021-এর এন্ডে। মিউট মিউট করা মিউট আছে, করা আছে। মিউট করা আছে। আচ্ছা, একটু হ্যাঁ, একটু ছোট্ট করে সাম্যর কাছে আসবো এই বিষয়ে শোনার আগে। তার আগে সমৃদ্ধার কাছে ছোট্ট করে যাই। সমৃদ্ধা আমাকে একটা অনেকদিন থেকে একটা গান শোনাবে শোনাবে করে বলছিল। সেই গানটা ওর সামনাসামনি যাওয়া হচ্ছে না, শোনাও হচ্ছে না। তো আমরা ছোট্ট করে সমৃদ্ধার ওই গানটা 2 লাইন শুনে নিয়ে আবার সাম্যর কাছে আসবো। হ্যাঁ, অবশ্যই। প্রিয় বন্ধুকে দিয়ে আসো প্রিয় গান, তাহলে উড়োজাহাজের পায়ে বিধে দিও গান বৈশাখী। যদি পারো নিয়ন চেনারো নিয়ন মিলিয়ে যায় যন্ত্র পড়ে হাতে সময় মরে যায় অন্তদিন। এই দিনের আচলে ভাসে খড়কুটো, আমি দেখে তুমি সামলাও ঝড় উঠো। আর বাবার জানি চুম্বক যদি হাওয়া দেয়, যদি মুখ বুঝে থাকে, মনে হতে পারে সহজে বিকেল লাগে। যদি প্রিয় বন্ধুকে দিয়ে এসো প্রিয়, তার বানান ভরে গায় লিখে দিল গায় সখী। ওয়ান্ডারফুল। আচ্ছা, তারপর সমৃদ্ধার গানের রেস ধরে আমরা আবার ব্যাক টু 2021। তো সেই 2021-এর সাম্যটা বোধহয় বেরিয়ে গেল। ওদের কোনো একটা প্রবলেম হচ্ছে কানেকশনে। প্রবলেম হচ্ছে ওদেরকে নিয়ে কোনো। হ্যাঁ, আই হোপ। ঠিক আছে, ওরা আসুক, ততক্ষণ আমরা আড্ডাটা চালাই। তো এবারে একটা
ইন্টারেস্টিং ব্যাপার যেটা মানে এই লুক টুকে আসার আগে মানে শুরুর কথাগুলো একটুখানি মানে সামনে আসা দরকার আর কি। তো একটা ইন্টারেস্টিং ঘটনা যেটা সম্ভবত আহ টিটো মানে সিনচন সম্ভবত ওকে এই গল্পটা বলিনি, সেটা হচ্ছে আমাদের এই মানে স্ক্রিপ্টটা যখন করা হয় তখন একদম প্রথমে পুরো ছবির স্ক্রিপ্ট কিন্তু রেডি হয়নি। শুরুতে আমরা কিছুটা অংশ বিশেষ নিয়ে ভেবেছিলাম, সেই অংশ বিশেষটা শুট করে তারপর স্ক্রিপ্ট করতে করতে এগোনো হয়েছে আর কি। মানে যেটা প্রি প্রোডাকশন শেষ হবে তারপর প্রোডাকশন হবে এইভাবে কিন্তু যাওয়া হয়নি। তো সেরকমই একটা সময় আমরা একটা সিজন, যে সিজনটার মানে স্ক্রিপ্টিংটা হয়ে গেছিল তো সেই সিজনটার অপেক্ষায় ছিলাম, সেটা হচ্ছে বর্ষাকাল। কারণ ছবিতে বর্ষাটা ভীষণ রকম ভাবে বারে বারে ফিরে আসবে এরকমই একটা চিত্রনাট্যের দাবি প্রথম থেকে ছিল। তো এবার আমরা যথারীতি সায়নী যেটা বলছিল যে অগাস্ট মাস, অগাস্ট সেপ্টেম্বর, তো মানে তখন বর্ষার শেষের দিক, সেই রকম একটা সময় থেকে কোথায় কাজ হবে, কি হবে, কাস্টিং কি হবে, এই করতে করতে হচ্ছে ততক্ষণে অফিসিয়ালি শুট শুরু হয়নি। অফিসিয়ালি শুটটা শুরু হলো অক্টোবর মাসের এন্ড এবং ওই নভেম্বরের স্টার্টিং এরকম বলা যায়। এবার তো ওই বছর আমার মনে আছে কোভিড থার্ড ওয়েভের পর ঠান্ডাটা বেশ জাঁকিয়ে পড়ে গেছে তখন নভেম্বরে। তো সেই নভেম্বরের শীত, আমরা অলরেডি নভেম্বরের আজকে 28 তারিখে দাঁড়িয়ে, তো এই 3 বছর পরের নভেম্বরে দাঁড়িয়ে একটা পুরোনো নভেম্বরের স্মৃতি একটু উস্কে দিই। তো সেই গল্পটা যার অভিজ্ঞতা তার মুখেই শুনি। তো ওই যেটাও বললো যে একটা বৃষ্টির একটা দৃশ্য ছিল। তো সেখানে আমাদের প্রপার যে বৃষ্টিটা সেটা তো ওই নভেম্বর মাসে স্বাভাবিক পাওয়া যাবে না। তো হঠাৎ করে একদিন ফোন করে, তখন দুপুর 12টা 12:30 এরকম টাইমে। তো ফোন করে বলছে যে তখন সবে বৃষ্টির কয়েক ফোঁটা পড়ছে। তো তখন আমাকে ফোন করে বলছে, তুই চলে আয়, বৃষ্টি এসে গেছে, আমাদের এক্ষুনি শট শুরু করতে হবে। তো আমাদের আহ, তো যে হিরো সে চলে এসেছে, তোকে এক্ষুনি আসতে হবে, আমাদের শট নিতেই হবে, না হলে এই বৃষ্টি আমরা কবে পাবো জানি না। তো যে আমাদের হিরো, সে হচ্ছে আহ, এখানে থাকে না, তার বাড়ি হচ্ছে হুগলি। তো আহ, সে তার কাজ টাজ সব সামলে এসেছিল শুটের জন্য। তো হঠাৎ করে বৃষ্টিটা পেয়ে গেছি আমরা। তো ঠিক আছে বলেছে। তো সঙ্গে সঙ্গে রেডি হয়ে গেছি। ওই প্রথম, আমি চিনি না জানি না যে আমার অপোজিটে কে আমার সাথে অভিনয় করবে, আমি কিচ্ছু জানি না। শুধু আমাকে একটা ছবি পাঠানো হয়েছিল যে তোর অপোজিটে এ অভিনয় করবে। তো ভালো, আমি গেলাম, গিয়ে দেখলাম যে আমাকে যে ছবিটা পাঠানো হয়েছে আর যে আমার সামনে আছে, দুটো ব্যক্তি এক ব্যক্তি নয়। তো আমি মানে আমি কি হচ্ছে বুঝতে পারছি না। তো হঠাৎ করে আমাকে বললো যে আমাদের অ্যাকচুয়ালি হিরো চেঞ্জ হয়ে গেছে, যার করার কথা ছিল সে তাকে পাল্টে দেওয়া হয়েছে, এ নতুন হিরো। ওই প্রথম আমাকে শর্ট দিতে হবে, এবং আমি তাকে চিনি না জানি না, এবং আমি জানতাম এতদিন ধরে যে এই আমার অপোজিটে অভিনয় করবে। তো এসে দেখছে সে না, পুরো অন্য একজন। তো ও ঠিক আছে, শর্ট শুরু হয়েছে। তো এরকম একটা দৃশ্য আছে কি, বৃষ্টির মধ্যে হেঁটে যাওয়া। তো কিছু একটা কথা বলতে হবে, তো চিনি না জানি না, কোনো কথা নেই, প্রথম দেখা। তো কোনো কথা হয়নি প্রথমে। তো এরকম শর্ট শুরু হয়েছে, বলছে যে কোনো একটা খুব একটা রোমান্টিক একটা মুডে তোমরা কথা বলতে বলতে যাও। সে আমাকে যেতে যেতে 5 থেকে 6 বার বলছে তার একটা ঘটনা, যে যতক্ষণ না ডিরেক্টর কাট বলবে ততক্ষণ তুই হেঁটে যাবি। এটাকে সে 5-6 বার আমার দিকে তাকিয়ে হেসে 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 বলছে। এমন রিয়াকশন দিচ্ছে যেন ও আমার সাথে কত মানে
কত কথা বলছে। তো এই কথাটাই পুরো রাস্তাটা যতক্ষণ শর্ট চলেছে ও ততক্ষণ আমাকে এটাই বলে বলে গেছে যে ডিরেক্টর যতক্ষণ না বলছে শর্ট কাটতে তুই ততক্ষণ হেঁটে যাবি, ডিরেক্টর যতক্ষণ না শর্ট কাটতে বলছে তুই ততক্ষণ হেঁটে যাবি। তো এইটাই হয়েছে পুরো, যতক্ষণ অব্দি কাট বলেনি তার আগে পর্যন্ত আমাকে এই কথাটাই বলতে বলতে গেছে। তো এইটা একটা খুব মজার এক্সপিরিয়েন্স হয়েছিল আমার সাথে, যে প্রথম তার সাথে, তাকে চিনি না জানি না, তো প্রথম ওই একটা আলাপ ওই দিন, প্রথম ওই যেদিনকে আমাদের প্রথম বৃষ্টির শটটা নেওয়া হয়। তো এই একটা মজার খুব এক্সপিরিয়েন্স একটা হয়েছিল। আহ, আচ্ছা, সাম্য এবং অর্পণ, তা একটু পিছিয়ে বস না বাবা, দেখতে পাচ্ছি না তোদের দুজনকে। সাম্য একটু পিছিয়ে বস। হ্যাঁ, একদম একদম ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, হুম, হুম। ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, ওখানে সাম্যদের আচ্ছা, আরেকটা ব্যাপার যে যখন ওরা কথা বলছে ওদের একটু মাইক্রোফোনটা মিউট করে দিস তোরা, এমনি তোদেরকে দেখা যাচ্ছে শোনা যাচ্ছে। ওকে। হুম। হ্যাঁ, আচ্ছা, সৃজন কি শোনো, বলছিলি? আমি তোকে একটা কথা হুম। একটু কাউন্টার করি। সায়নী এক্ষুনি যেটা বললো, হ্যাঁ, মানে বল। আমি তো হ্যাঁ। তখনও তোদের সিনেমার সাথে এভাবে যুক্ত হয়নি, মানে এখন যতটা যুক্ত বা পরে আমি যে অ্যাড হয়েছি সেটা পরে আসছি বিষয়টা। তো সায়নীর কথা নয় যে আমাকে মনে হলো তুই কি কোনো অর্থে ইন্সপায়ার্ড বাই ভ্রান্তি বিলাস, মানে ওকে একজন দেখিয়ে আরেকজনকে সামনে এনে অভিনয়ে নামিয়ে দেওয়া। আহ, তো না, মানে না, সেই দেখিয়েছিস অর্থে একজনকে। বলতে গেলে তো হ্যাঁ, না সেই হ্যাঁ, অর্থে বলতে গেলে তো মানে ভ্রান্তি বিলাস, ঠিক আছে, ভ্রান্তি বিলাসের কথাটা এলো, সেটা তো অবশ্যই ভালো। কিন্তু আমার আর একটা খুব মজার গল্প মনে পড়ছে, সেটা হচ্ছে আমরা ছোটবেলায় ওই একটা শিয়াল পণ্ডিতের পাঠশালা পড়েছিলাম না, যে হ্যাঁ, একটাই হ্যাঁ। কুমিরখানে গর্ত থেকে বারবার তুলে ওই দেখাচ্ছে। তো সেইটাও আমার মনে পড়ে গেল আর কি। তো যাই হোক, এবার আমরা একটু সাম্যদের কাছে আসি, সাম্যরা অনেক হ্যাঁ, পরে ঢুকলো। তো সাম্য তাহলে ওই 2021-এর আমরা ওই বৃষ্টির আলোচনাটায় ছিলাম, তোরা বোধহয় একটু পরে ঢুকলি। তো প্রথম দিনের আমাদের যে শুট, যে হঠাৎ করে আমরা বৃষ্টির অপেক্ষায় আছি চাতক পাখির মতো, এরকম একটা নভেম্বরের শীতে। তো দুম করে দেখছি একদিন সকাল থেকে আকাশটা মেঘলা, আমরা ভাবছি এই বৃষ্টি হোক বৃষ্টি হোক। এই করতে করতে আমাদের প্রথম দিন, মানে যে হিরো, তার লুক সামনে অলরেডি এসেছে, অর্থাৎ মানে হিরো বলা ভুল হবে, মানে কে যে হিরো সেটা এখনো তো আমরা বলছি না। যে সায়নী যেহেতু বলেই দিয়েছে হিরো, তাহলে আমরা ধরেই নিই যে হিরো। তো সেই হিরোর প্রথম দিনের প্রথম লুক যেটা সামনে আসে, সেই দিনের সকালের ওই বৃষ্টি, এবং সেই দিন আমাদের বাড়িতে সেই হিরো উপস্থিত। তো অলরেডি তো আমাদের আমি হাতে চাঁদ বলেছি পাওয়ার মতো একটা আমার ব্যাপার। হিরো, আমি কিন্তু বলিনি ছবির হিরো, আমি বলেছি আমার হিরো। হ্যাঁ, 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 পয়েন্ট। তো সেই দিনে আমরা হঠাৎ করে বৃষ্টি দেখা মাত্রই ফোন করেছি অর্পণকে আর সায়নীকে, তুই ইমিডিয়েটলি যে অবস্থায় আছিস স্কুল ইউনিফর্ম পরে আমার বাড়ি চলে আয়, আমাকে শট নিতে হবে। মানে বৃষ্টি এলে যখন ক্যামেরা নিয়ে ঘরে বসে থাকার কথা, তখন আমরা ক্যামেরাটা নিয়ে বেরিয়ে পড়ছি একটা মাঠের মাঝখানে, মানে তুমুল মুষলধারে বৃষ্টির মাঝখানে ভিজবে। সেই অভিজ্ঞতাটা একটু ছোট্ট করে সাম্য বল। না, না, অডিও আসছে না। তুই হেডফোনটা খুলে খুলে ফেল না, হেডফোনটা খুললে মনে হচ্ছে সাউন্ডটা পাওয়া যায়। না, 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 অডিও মিউট আছে, অডিওটা না, না। খুব খুব আস্তে আসছে, খুব আস্তে। কোন একটা প্রবলেম হচ্ছে। সাম্যজিতের কথাটা মনে হচ্ছে শোনা, হ্যাঁ, প্রবলেম হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, আমরা সাম্যজিৎদের দেখছি একটু পরে যদি ওদেরকে আনা যায়। ঠিক আছে, সিঞ্চন, তুই একটা যেটা বললি আর কি, যে বিষয়টা,
যে ভ্রান্তি বিলাস। তো সেই ভ্রান্তি বিলাসের সূত্র ধরে আর একটা তোর সাথে আমার একটা আড্ডা হচ্ছিল না, এটা নিয়ে একটা ডিবেটও বলা যায় যে কেন কি হ্যাঁ, বৃত্তান্ত, ওই ব্যাপারটা কি একটুখানি বলতো, আমি একটু ভুলে ভুলেও গেছি, কি বলতো একটু বিষয়টা। না, বিষয়টা আমাদের আলোচনা হচ্ছিল যে হুম। সিনেমায় তুই যে নামলি এত হঠাৎ করে, আমরা শর্ট ফিল্ম নিয়ে ব্যস্ত ছিলাম, কতগুলো ফেস্টিভ্যালেও কাজ করলাম, এই করলাম, হঠাৎ করে একটা ফিচার ফিল্মে নামলি, এবং যাদের সাথে নামলি তারা কারুরই কোনো এক্সপিরিয়েন্স নেই, মানে প্রত্যেকে আনএক্সপিরিয়েন্সড। মানে আমি বা তুই যদি 2% জেনে থাকি, তারা জিরো। তো সেক্ষেত্রে হঠাৎ করে তোর এই আনএক্সপিরিয়েন্সড টিম নিয়ে নেবার প্ল্যানটা কেন? আহ তাহলে একটু একটু গৌড় চন্দ্রিকাটা করতেই হয়। সেটা হ্যাঁ, হচ্ছে, হ্যাঁ ঠিক ঠিক ঠিক, আমি আলোচনার সূত্রটা ধরতে আমার খেয়াল হলো, ঠিক এইটা নিয়ে একটা জোর তোর সাথে আমার লেগেছিল একজোট। যাই হোক, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে, দেখ, এই 2 বা 0 বা 7% এই বিতর্কে ঢুকছি না আমি। আমি সেটা হচ্ছে যে এই তোর এই প্রশ্নটা শুনে যেটা আমার মনে পড়ে যাচ্ছে সেটা হচ্ছে মিঠুন চক্রবর্তীর একটা আত্মজীবনী আছে। সেই আত্মজীবনীটার নাম হচ্ছে সিনেমায় নামতে হলে। তো এখানে আমরা যখন একটা ছবি করব এই করতে করতে মানে যখন কথাবার্তা হচ্ছে আর কি, তো ধর তখন তো সেভাবে এক্সপিরিয়েন্স অভিনেতা পাইনি, কারণ আমাদের গল্পটা পুরোটাই টিনেজ ছেলে মেয়েদের নিয়ে। এক মিনিট। তো সেই জায়গাটা থেকে যখন আমরা নতুন ছেলে মেয়েদের নিয়ে কাজটা করছি, তো তখন স্বাভাবিকভাবেই অনেক অ্যামেচার ভাই বোনেদের অ্যাপ্রোচ করতে হয়েছে। তো সেই অ্যামেচার ভাই বোনদের মধ্যে এমন ছেলে মেয়েদেরও আমাদের সিলেক্ট করতে হয়েছে যারা কোনোদিন মঞ্চে পর্যন্তই ওঠেনি। হ্যাঁ, অনেকে স্কুলে একটু আধটু নাটক করার অভিজ্ঞতা থাকে বা নাটকের গ্রুপে যায় বা গ্রুপ থিয়েটারে যায়। সিনেমাটা তো সেই অর্থে ততটা প্রচলিত মাধ্যম নয় আমরা যে অঞ্চলে বিলং করি সেই জায়গায়। তো সেই জায়গা থেকে আমি থিয়েটারটাকেই ধরে নিচ্ছি একটু কাছাকাছি অভিনয়ের পাঠের জায়গাটা থেকে। তো সেইখানে অনেকেই কিন্তু অ্যামেচার ভাই বোন, তারা পরবর্তীকালে ছবিতে কাজ করে। তো তাদের যখন শুরুতে অ্যাপ্রোচ করি, তাদের একটা ব্যাপার ছিল যে তাদের বাবা মাদের পারমিশন ছাড়া তো সেটা করা যায় না। তো বলেছিলাম যে ঠিক আছে কাকু কাকিমাদের সাথে একটু আমাদের কথা বলিয়ে দিস, আমরা একটু বলবো যে কি ব্যাপারটা কি হতে চলেছে। তো বললে বিশ্বাস করবি না, ম্যাক্সিমামেরই রিপ্লাই ছিল সিনেমার লাইন, সিনেমায় নেমে যাবি। তো অত্যন্ত দুর্ভাগ্যজনক, এটা আমার বলতে এখনো প্রচন্ড খারাপ লাগছে এবং আর অনেকের কাছে দুঃখ প্রকাশটা করেছি। সেটা হচ্ছে এখনো আমরা যে অঞ্চলে বেড়ে উঠেছি, আমাদের ছোটবেলাটা যে অঞ্চলটা জুড়ে, সেইখানের মানে কি বলবো, 99% মানুষ বিশ্বাস করেন যে সিনেমাটা একটা নেমে যাওয়ার বিষয়। তো মানে হ্যাঁ, এই যে ফিচার ফিল্ম, শর্ট ফিল্ম ইত্যাদি ইত্যাদি নিয়ে তো আমাদের এত আড্ডা কথাবার্তা হয়। তো সব থেকে দুর্ভাগ্যজনক জায়গাটা এটাই যে আমরা এই বিশ্বাসযোগ্যতাটাই এখনো মানুষের কাছ থেকে পাই না যে চলচ্চিত্র একটা অত্যন্ত শক্তিশালী দৃশ্য শ্রাব্য মাধ্যম, যে মাধ্যমটা মানে এর থেকে পাওয়ারফুল মিডিয়াম কিছু হয় বলে আমার মনে হয় না। আর্ট ফর্মের মধ্যে তো কম্পিটিশন হয় না ঠিকই, কিন্তু এত বড় একটা পাওয়ারফুল মিডিয়াম, সেইটা নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতার কি বিরাট একটা ফাঁক, একটা ঘাটতি। তো সেই সিনেমায় নেমে যাওয়া সেই অপবাদ নিয়েই সব ভাই বোন গুলোকে একত্রিত করে আমাদের এই মানে ক্ষুদ্র ক্ষুদ্র একটা পিঁপড়ের মুখের সেই ছোট্ট খাবারের মতো করে সারিবদ্ধ পিঁপড়েটা মিলে হেঁটে যাচ্ছি শীতের খাবার সঞ্চয় করার জন্য। আবার শীত ঘুমে যাওয়া হবে, সেইখানে সেই সঞ্চিত খাদ্য নিয়ে আবার গ্রীষ্ম এলে আবার বেরিয়ে পড়া। তো সেইভাবেই হাঁটতে 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 আমি একটু 2024 সালে ব্যাক করি, করে আবার আমাদের মাঝের সময়টায় ফিরবো। তো হ্যাঁ, 2024 সালে এই যে যে দুটো ব্যক্তি গিটার নিয়ে বসে আছেন, তো তাদের আমি আমি এটা বলতে যুক্ত পারি, হওয়ার, আমি এটা হ্যাঁ ওই আর কি, মানে গিটার উইন্ডোর কথা বলছি আমি। তো তাদের যুক্ত হওয়াটা একটুখানি ছুঁয়ে আমরা আবার সাম্য অর্পণরা ফিরে এসেছে, ওয়েলকাম আমার এগেইন। গলা কি শোনা তোদের যাচ্ছে? কাছে আমরা আবার হ্যাঁ, 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 একদম শোনা একদম যাচ্ছে। একদম এবার ঠিক
চলে হুম। যাচ্ছে। আচ্ছা আমি একটু ক্ষমা চেয়ে নিতে হ্যাঁ। চাইছি না আন্তরিকভাবে। না ঠিক আছে। আমার আমাকে মাফ করে দেয়া হোক ফিল্ম ফ্যাকাল্টি থেকে, ঠিক এটুকুই। আছে, দিলাম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, দিলাম। দিলাম দিলাম একদম দিলাম। মঞ্জুর মঞ্জুর আচ্ছা আবেদন মঞ্জুর। আচ্ছা, তাহলে আমি সাম্যজিতের কাছে ওই প্রশ্নটা নিয়ে একটু তাহলে চলে আসি, যেটা ও তখন উত্তর দিতে হ্যাঁ পারলো না। হ্যাঁ হ্যাঁ তুই ফের না, হ্যাঁ তারপরে আবার আচ্ছা 24-এ ব্যাক করবি। হ্যাঁ 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 তাই করছি। তাহলে আমরা 2021-এর ওই যে সেই নভেম্বরের শীতে অকাল শ্রাবণ, সে অকাল শ্রাবণের শ্যুটটা, যার মানে ক্যামেরাটা ছোটাইয়ের হাতেই ছিল, তো ওর অভিজ্ঞতাটা একটু ছোট করে বলুন। আচ্ছা, এই বৃষ্টির সময়, আচ্ছা, তো আমরা বৃষ্টির কোনো শট নেওয়া হবে এরকম কোনো প্ল্যান হয়নি। তো আমরা ঘরে বসে সবাই এরকম প্রথমে লিকার চা, তারপরে ব্ল্যাক কফি, তারপরে একটার পর একটা 1 কাপ করে দুধ চা এরকম ফাটিয়ে গেছি প্রথম থেকে। তো ছাঁটাতে তারপরে ভাবা হচ্ছে কি খাওয়া হবে, কি করা হবে, এরকম নানা রকম আতেলিগিরি করার পরে হঠাৎ দেখা গেল বৃষ্টি এলো। তো এবারে অর্পণ ছিল তার বাড়িতে। হ্যাঁ, আমার বাড়িতে 3 জন মোট আমরা ছিলাম, লিড আমি আর দাদা ছিল, তো সৌম্যজিৎ ছিল। তো থাকতে হঠাৎ করে সবার কাছে ফোন চলে গেল, এক্ষুনি বেরো, এক্ষুনি বেরো, যা আছে নিয়ে বেরিয়ে পড়, এক্ষুনি বেরিয়ে পড়, স্কুল ড্রেসটা মনে করে নেই। ওই মুহূর্তে সবাই কি করলো, স্কুল ড্রেস নিয়ে সঙ্গে সঙ্গে আমাদের বাড়িতে হাজির হলো। কি বৃত্তান্ত কিচ্ছু না, এক্ষুনি চলে আয়, এমার্জেন্সি একটা অবস্থা। তো আমি ঠিক আছে, সবাই মিলে চলে আসলো। এবারে আসতে তখন আর 1 কাপ করে চা বসে গেল। চাটা ফটাফট করে খেয়ে আমরা পাঁচ পাঁচজন লোক আর 3টে ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম। সেই 3টে ছাতার মধ্যে 2টো ছাতা, যে 2টো বড় ছাতা, সেই বড় 2টো ছাতা ছিল ক্যামেরার সাথে, ক্যামেরাটাকে বাঁচাতে হবে। এবার সেই 2টো ছাতা আমি একটা ধরেছিলাম এবং একটা ডিরেক্টর নিজেই ধরে ক্যামেরাটাকে বাঁচাতে আমরা গেলাম কাদা পার করে সেখানে যাওয়ার আচ্ছা পরে এবারে না 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 এই যে বিষয়টা হচ্ছে যে এই যে বল 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 বল। হ্যাঁ, এই যে দুজন, এরাই কিন্তু আমাদের ছত্রধর। হ্যাঁ 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 আচ্ছা ছত্রধর মশাই, তুমি ডিরেক্টর বলছো, ডিরেক্টরের সাথে পরিচয়টা করিয়ে দাও। আমাদের ডিরেক্টর হচ্ছে ওপরে আমাদের যে সৌম্যজিৎ চক্রবর্তী, যিনি বসে আছেন, উনি আমাদের এই ছবির পরিচালক। হ্যাঁ, ও আমারই বাবার প্রথম সন্তান। আচ্ছা আচ্ছা। পাশের ঠিক ঘরে আছে, আমরা ব্যাক টু তাহলে কি আমার সাথে আমার বাবার দ্বিতীয় সন্তান বসে আছে? হ্যাঁ, এই দেয়ালের ওপারে ও আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো যাই হোক। দেওয়াল ভাঙাভাঙি পরে হোক, তো আমরা যথারীতি আবার ওই ছত্রধরে ব্যাক করি। তো সেই ছাতা নিয়ে যাচ্ছে, একটা শট আমার সেটাই মনে পড়ছে। এটা রাস, কদিন আগে আমি রাস দেখছিলাম, 3 বছর আগের রাস এডিট করতে গিয়ে। তো তখন হঠাৎ করে দেখলাম যে ছোটাই ক্যামেরার দায়িত্বে ছিল, ছাতা ধরে আমি ক্যামেরাটা প্লাস্টিকে মুড়ে ছোটাই হাতে দিয়ে দিয়েছি। এবার ও ঠিক ক্যামেরার বডিটাকে প্লাস্টিকে মুড়ে লেন্সের কাজটা প্লাস্টিকটা ওপেন করে রেখেছে, করে এবার ও কন্টিনিউয়াস ট্র্যাক করবে পিছন দিকে। আর সামনে হচ্ছে সায়নী, এবং সায়নীর যে হিরো, সে করবে না, আমরা ব্যাক চলে শট নিচ্ছি হাতে। এইবার এটা করতে করতে হঠাৎ করে দেখি ছোটার হাতে ক্যামেরা নেই, ছোটাই অন ক্যামেরা চলে গেছে। আমি বললাম, কি হলো? তারপরে ছোটে অন ক্যামেরা একটা দুর্দান্ত ব্যাপার করেছিল, সেটা অর্পণ একটুখানি বলুক। ও এবারে আমরা ওই ক্যামেরা ফ্যামেরা বৃষ্টিতে ভেজার জন্য ভয়েতে একেবারে কাগজ ফাগজ দিয়ে একেবারে ক্যামেরাটাকে পুরো একদম ঠিকঠাক করে নিয়েছি। এবারে আমরা শট নেওয়া শুরু হবে। এবারে হঠাৎ করে দেখা যাচ্ছে যে মানে যে শট নেবে সে ক্যামেরার সামনে গিয়ে ও বলছে যে এটা হচ্ছে না, ওটা কর। ঠিক আছে, মানে ক্যামেরার পেছনে থেকে করার কথা, সে সামনে হঠাৎ করে চলে গেছে এবং ক্যামেরাটা অন্যজন ধরে আছে এবং ও অভিনয় করছে, হিরো ধরে আছে। না, এবার কার সাথে অভিনয় করছে এটা বল। হ্যাঁ, মানে হিরো ক্যামেরা ধরে আছে, ও হিরো নয়, অভিনয়টা হিরোইন। করছে ওখানে গিয়ে। হ্যাঁ, হিরোইনের হ্যাঁ, হিরোইনের অভিনয় পার্টটা করে করছে, দেখাচ্ছিলাম। না, হিরো ক্যামেরাটা ধরে আছে। না, হিরো ছিল শটে, আমি আর ও হিরো। হ্যাঁ, সরি হিরোইনের পার্টটা ও করে দেখাচ্ছে। এবং হ্যাঁ তো এবং অ্যাকচুয়ালি ওই কোরিওগ্রাফির জন্যই শটটা, এবার দেখা যাক কিরকম হয়, সেটা পরে রিঅ্যাকশন থেকে বোঝা যাবে।
হ্যাঁ, তো যদি তো ওটা কোনো এইটা একটা খুব কোনো ইন্টারেস্টিং, এটা এটা আমরা স্পয়লার দিচ্ছি ভাববেন না, একদমই ভাববেন না স্পয়লার দিচ্ছি, কারণ আমরা যতটা তথ্য সামনে ভাবনা কি আনলাম আছে? এই তথ্যগুলো এই তথ্যগুলো যদি আপনারা বিনি সুতোর মতো বোনেন, তাহলে আপনারা 7 সমুদ্র 13 নদী পেরিয়েও কিন্তু আমাদের এই শর্টটা সম্পর্কে কল্পনা শক্তি দিয়ে পৌঁছতে পারবেন না। তো একদম। এইটাই বক্তব্য। হুম। আচ্ছা, এরপরে আমরা আবার চলে আসি ওই 2024-এর গিটার ভাইদের কাছে। তো 2024-এর একটু শুরুটা তারা ছোট্ট করে ধরিয়ে দিক, তারপরে আমরা আবার পরবর্তী ধাপে যাচ্ছি। না মানে 24-এর শুরুতে তুই যখন আমার কাছে এলি, এসে বললি ভাই আমার বাকি কাজটা উতরে দেওয়ার জন্য একটা আহ, সাহায্য চাই, কারণ একার পক্ষে পুরোটা সম্ভব হয়ে উঠছে না। এবং আহ, তোর সাথে আমার লাস্ট দেখা হয়েছিল সম্ভবত তুই সুন্দরবন নিয়ে যে ডকুমেন্টারিটা করছিলি, সেই সময় তোর সাথে আমার লাস্ট দেখা হয়েছিল, তাই ওটা তো? বাবা তুই বাবা ওই ডিরেক্ট করছিল, ওটা আমি সিনেমাটোগ্রাফিতে ছিলাম। মানে তুই তুই সিনেমাটোগ্রাফিতে ছিলিস, মানে হুম, সেই সূত্রে তুই এসেছিলি হ্যাঁ হ্যাঁ মিউজিকের কোনো কাজে একটা এসে আসা হয়েছিল তোর এখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা হচ্ছে তোর তো 2020 যখন লকডাউন শেষ হয় সেই সময় সুবন্ত বাবুর সাথে বসার জন্য হ্যাঁ, গেছিলাম। সেই লাভ, তারপরে আবার একদম 2024। হ্যাঁ, কাটটি 24 তুই এসে আমার বললি ভাই সিনেমাটার জন্য একটু তো হেল্প লাগবে, কারণ একার পক্ষে ডিরেকশন দিয়ে টোটাল ক্যামেরাটা অপারেট করে হয়ে উঠছে না, কারণ আমাদের সাম্য ক্যামেরার পেছন থেকে ক্যামেরা সামনে চলে এসেছে তখন কাজের সূত্রে, মানে অভিনয়ের সূত্রে। তো সেক্ষেত্রে আমার সাথে তোর যোগাযোগ, আর ওর সাথে যোগাযোগ তোর কি জন্য সেটা ওই বলুক। হ্যাঁ কি বলবো, গান নিয়ে, অবশ্যই গান নিয়ে। আহ, তোমার সাথে দেখা হলো সেভাবে, মানে প্রথমবারই আমার, কারণ তোমার সাথে এর আগে দেখা হয়েছে কিনা জানি না, ছিল কি আমি বোধহয় অনেক ছোট ছিলাম তখন, অনেক ছোট ছিলাম। তো দেখা হলো। তো আমি এমনিতে গানে সুর দিই না বা গান লিখি না, এরকম ব্যাপার স্যাপার নেই আমার। তো জীবনে একটাই সুর করেছি, সেটা শুনিয়েছিলাম তোমাদের, জোর জবরদস্তি করে শোনানো হয়েছিল, শোনাইনি, অ্যাকচুয়ালি শোনানো হয়েছিল। তো সেই সুরটাই তুমি আমাকে বললে যে না এটা আমার লাগবে, এটা আমি নেব। তো সেই গানটা আর কি সম্ভবত আছে আমাদের সিনেমায়। তো বাকিটা ব্যক্তিগত, এইভাবেই আর কি ক্রমশ বোঝা। বলি আর কি। দেখা যাক। হ্যাঁ, বাকিটা হ্যাঁ, হুম, ওটা ওখানে ওখানে যাওয়া যাবে না এখন একেবারেই, হ্যাঁ একেবারেই এটাই হুম এটাই হুম এটুকুই। হ্যাঁ হ্যাঁ, ওকে। চলো, এরপর আমরা হচ্ছে, আচ্ছা তোরা কেউ কিছু বলতে চাইলে করতে পারিস, মানে আমি বিভিন্ন ঘটনা ছোট ছোট করে মনে পড়ছে, যদি সাম্য না, বা একটা অর্পণের জিনিস কিছু আমি ঘটনা। বলতে চাইছি, হ্যাঁ আমার একটা খুব চূড়ান্ত মানে একটা আছে। এই যে টিটোদা যেভাবে বললো যে সিনেমাটা হচ্ছে না কোনো মতেই, তুই একটু এসে প্লিজ হাল ধরে নৌকাটা একটু পার করে দে। বিষয়টা এরকম নয়, মানে বিষয়টা এটা খুব মানে দুবার বললো জিনিসটা, জিনিসটা কিন্তু এরকম নয়। ও যথেষ্ট ভালো সিনেমাটোগ্রাফার, খুব ভালো একদম ক্যামেরা সেন্স আছে, সেই কারণে ওনাকে নেওয়া হয়েছে। এইভাবে না না বলাটা না না কিন্তু মানে না না, একেবারে একদমই বাঞ্ছনীয় একদমই না। নয়। হ্যাঁ, যে এসে ভাই তুলে দে। না না, ঠিক আছে, হোয়াট এভার, না না, সেটা ব্যাপার না। এটা হচ্ছে যে আমরা, দেখ এখানে একটা ছোট্ট জিনিস সেটা একটুখানি ছুঁয়ে যেতেই হবে। সেটা হচ্ছে হ্যাঁ, আমার মনে আছে 2017-এ তখন এই ছোটাই হচ্ছে কোন ক্লাসে তোর, ক্লাস 6 বা 7? দেবেন। হ্যাঁ, 7-7 হবে তো। হুম। 2017-তে আমরা মানে আমাদের ওই প্রথম ক্যামেরা বলে একটা বস্তু আছে সেটার সাথে পরিচয়। এবং টিটোর, আমার সম্ভবত টিটো আমার সাথে একমত, ওরও সেম জিনিস। তো আমি যখন খুব ছোট, তখন টিটো, হ্যাঁ, তখন তোরা হোসনি, তখন সুকান্ত কাকুর সাথে তুই আসতিস এবং আমি আমার খেলনাগুলো খাটের তলায় ঢুকিয়ে রাখতাম, কারণ টিটো সেই খেলনাগুলো নিয়ে ভেঙে দেবে। তো আমরা সেই জায়গাটা থেকে একদমই তারপর একদমই ব্যাক টু একদম। 2017, ব্যাক টু 2024। হ্যাঁ, তো এবার যাই হোক, হোয়াট এবারে আমরা ছোট্ট করে অর্পণের কাছে একটুখানি আসি, যে অর্পণ আমাকে একটা খুব সুন্দর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রাইম লোকেশন একদম গিফট করেছিল, মানে ওর থেকে বড় গিফট আর হতে পারে না কিছু। সেই প্রাইম লোকেশনটা নিয়ে অর্পণ, মানে কিভাবে সেটা হলো, সেই প্রাইম লোকেশনটার গল্প যদি একটু যাই, একটা বাড়ি, সেই বাড়িটা সম্পর্কে আমরা কিচ্ছু বলবো না, অর্পণও কিচ্ছু বলবে না, কারণ সেটা বলাটা খুব অন্যায় হবে। তো তবু মারও সেই বলবে। সে আমাদের হাতে তুলে দেওয়া। হ্যাঁ, তো ক্যামেরাটা অফ করে মার খাবে।
তো সেই বাড়িটা নিয়ে অর্পণ ছোট্ট করে বলুক। এটা আশা করি সবার কাছেই সারপ্রাইজ। এটা খুব খুব সাংঘাতিক গিফট আমাদের প্রত্যেকের কাছে। হ্যাঁ, এবারে বাড়িটা আহ, বাড়িটা আসার আগে অনেক কিছু বিষয়ে আসতে হবে। এবারে আমরা তখন বসে আছি, সন্ধ্যেবেলা চা খাচ্ছি, সেই যা সেই চা খাচ্ছি, আর আলোচনা হচ্ছে যে এই মানে লোকেশন আর তোমার স্ক্রিপ্ট নিয়ে। তো লোকেশন স্ক্রিপ্ট আলোচনা হতে হতে এবারে ঠিক বুঝতে পারা যাচ্ছে না কোথায় লোকেশন ঠিক করা হবে। এইবারে সেই সময় লোকেশনের মানে বিবরণ যেগুলো মানে এই লাগতে পারে, হুম। এইগুলো ভেবে আমি ওরা আলোচনা হচ্ছে, এবার আমার ভাবনা চিন্তা অন্য জায়গায় চলছে যে কোথা থেকে পেলে ওইখান থেকে পাওয়া যায়। এবারে দেখলাম আমি ছোটবেলা থেকে যেখানে মানে বড় হয়েছি, মানে পরীক্ষা হয়ে যাওয়ার পর যেখানে 1 মাস চলে যেতাম ছোটবেলায়, সেই জায়গাটার সাথে খুব মানে মিল খাচ্ছে জায়গাটা। তারপরে আমি মানে না ভেবেই বলে দিলাম, কথাবার্তা তো হয়নি ওই টাইমে, না ভেবেই বলে দিলাম যে এই জায়গাটা আছে, এইখানটায় করা যেতে পারে। হুম। এইবারে তখনও ছবি কিছু নেই। তখনও বুঝতে পারিনি কতটা সাড়ে সর্বনাশ হবে। এবার ছবি ফবি কিছু নেই যে কনফার্মও হওয়া যাবে, ওরকম কিছু নেই। আমি এবারে জাস্ট বললাম যে এরকম একটা জায়গা আছে, করতে পারো তোমরা। এবারে তারপরেই মানে ওইটা বলার পরেই পরের দিনই আমি গেছিলাম ওইখানে, গিয়ে ছবি ফবি তুলে আনলাম, এনে দেখানো হলো। তারপরে বললো না না এটাই একদম বেস্ট লোকেশন। তারপরে গিয়ে ওইখানে সব কাজটা করা হলো, একদম ধ্বংস করে দেওয়া হলো। একদম পুরো। এই এই জায়গাটা সম্পর্কে একটু কয়েকটা লাইন একটুখানি অ্যাড করি। সেটা হচ্ছে আমাদের ছবির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা লোকেশন। সেই লোকেশনের কয়েকটা স্টিলস আমরা সামনে এনেছি। সেই লোকেশনটা হচ্ছে একটা মাটির বাড়ি। মানে আমরা যখন ওই 2021-এ সবাই মিলে একদম ওই বারে বারে চা উঠে আসছে, তো চা, দুধ চা, লিকার চা, মানে কাপটা ভেঙে ফেলা হচ্ছে রীতিমতো, তখন আমরা একটা মাটির বাড়ি মানে আমাদের এই যে ছবিটার যে টিম, আমাদের আমাদের রেসিডেন্সটা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা, এবং সেই জেলার বিষ্ণুপুর থানার সংলগ্ন এলাকা আর কি। তো এই যে জায়গাটা, সেইখানে আমরা একটা মাটির বাড়ি খুঁজছিলাম ভীষণ রকম ভাবে। তো খুঁজতে খুঁজতে স্বাভাবিকভাবে মাটির বাড়ি মানে সেটা একটা মানে মিউজিয়ামে পাওয়া যায় এখন। আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কথা বলছি, হ্যাঁ, মানে খুব ইন্টেরিয়ার মেদিনীপুর বা একদম সেই দিকটাতে গেলে মানে সেখানেও রীতিমতো একটা লুপ্তপ্রায় একটা জিনিস এই মুহূর্তে। তো যথারীতি সেইটা আমাদের মানে একদম সেটাকে কেন্দ্র করে গল্পটা। তো সেটা যথারীতি একদম ওই ম্যাগনিফাইং গ্লাসের মতো খুঁজতে খুঁজতে যে বাড়ির পাশে এইভাবে আরশিনগর পাবো আমরা, সেটা সত্যি ভাবিনি, এবং এটা একটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা লোকেশন। তো বাড়ির পাশে আরশিনগরের প্রসঙ্গে আবার সিঞ্চনের কাছে ছোট্ট করে চলে যাব, যে সিঞ্চনের বাড়ির পাশে সিঞ্চনও একটা আরশিনগর খুঁজে পেয়েছে, এবং ও খুঁজে পেত না, আমি এটা হলফ করে বলতে পারি, ও খুঁজে পেত না যদি ওর সাথে ওকে আমি 2024-এ আবার ফোন না করতাম। সেইটা নিয়ে আসলে আসলে কি বলতো, জায়গাটায় ওই বলে না যে নিত্য যাওয়া আসা, ওখানে প্রতিদিনই যাই প্রায়, কিন্তু ওটা আমি ওভাবে ভেবে দেখিনি যে ওটাকে এইভাবে কাজে লাগানো যেতে পারে। সত্যি কথা তোর ফোন করার পরেই কিন্তু আমি এটা ওভাবে ভেবেছি এবং সেটা হ্যাঁ, আরো সামনে দেখা হয় এসেছে। নাই চক্ষু তো মেলে, একদম ঘরতে শুধু দুই পাখি। একটা ব্যাপার আছে, মানে মনের মানুষ তো মনেতেই থাকে, কিন্তু তাকে শুধু খুঁজতে হয়। একদম হ্যাঁ, সেরকমই ব্যাপারটা। একদমই একদমই। তো এবার এবার ওই যে লোকেশনটা লোকেশনটার ক্রিয়েট কথা, কেমন লাগলো সেটা বল। তুই যে অর্থে অর্পণের কথা এক্ষুনি বললি যে ওর মাটির বাড়ি একটা ভিন্টেজ বিষয়বস্তু, হ্যাঁ অবশ্যই তোর এই হ্যাঁ লোকেশনটা হ্যাঁ হ্যাঁ সম্পর্কে কি ধারণা একটু বল। না মানে আমি একটাই কথা বলতে চাই যে এই লোকেশনটা যদি না হতো, না পাওয়া যেত, তাহলে মানে ছবির ধর মানে যতটা অংশ আমাদের শুটিং বাকি এখনো পর্যন্ত, সেই অংশটা কিভাবে শুট করতাম জানি না, কারণ একটা অত্যন্ত দুটো তিনটে প্রাইম দৃশ্য, সেই দৃশ্যগুলো কিন্তু একটার সাথে একটা এমন ভাবে গাঁথা, সেটা যেন একটা খুব কন্টিনিউটি লোকেশনের দরকার ছিল। তো সেইটা মানে একটা জায়গাতে আমরা এট এ স্ট্রেচ অনেকগুলো মাল্টিপল এলিমেন্টস পেয়ে যাচ্ছি, সেটা মানে অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা।
যাই হোক, সেটা ছবির লুক গুলো সামনে এলে সেটা সবাই দেখতেই পাবে। তো ওখানের আচ্ছা, শুটিং এর এবার অভিজ্ঞতাটা বলুন হ্যাঁ একটু। হ্যাঁ, এখানে এখানে ওটা 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 টিটো বলবে। ওটা একেবারেই টিটোর ডিপার্টমেন্ট। কারণ কারণ টিটো না থাকলে ওই দৃশ্যটা আমি জানি না ওটা কি হতো, সেটা একটুখানি ছোট্ট করে ওর মুখে শুনি। হুম। আহ, কোনটা আমাদের ওই লোকেশনের শুট চলাকালীন পুলিশের হ্যাঁ, আবির্ভাব? আমাদের হ্যাঁ হ্যাঁ, একদম একদম একদম। ও ও ও ও আচ্ছা আচ্ছা, না আসলে বিষয়টা হচ্ছে যে এরিয়াটা একটু রেস্ট্রিক্টেড এরিয়া, এবং সন্ধ্যাবেলার দিকে একটু লোকজন অন্য ধরনের বিষয়বস্তু নিয়ে ওখানে বসে। তো তো সেই অর্থে পুলিশ ওই জায়গাটা মাঝে মাঝে ইন্সপেকশনে যায়। তো তো আমরা যে শুট করছিলাম আমাদের সাথে সেই দিন দুজন মেয়ে ছিল। তো সেটা একটা ফ্যাক্টর। ওরা ভেবেছে কি বৃত্তান্ত কি বিষয় ওরা বুঝতে পারেনি, এবং ছোটাইয়ের চুলটা খোলা থাকলে ওকে পিছন থেকে মেয়েই মনে হয়। তো সেই অর্থে ওরা তিনজন মেয়ে ভেবেছিল। তো ও, ওই জন্য আমাদেরকে একটু করতে গিয়েছিল, দেখতে গিয়েছিল যে হঠাৎ কেন এখানে কি হচ্ছে এই সময়। তো তারপরে তো বিষয়টা চেনা পরিচিত বেরোলো বলে অতটা আর কিছু হয়নি ঝামেলা। তবে সায়নী খুব ভয় না পেয়ে না, গেছিল। শুধু চেনা পরিচিত বেরানো না, হ্যাঁ, টিটোর ওই যে বলার ভঙ্গিমা, না না আমরা যেভাবে হ্যাঁ হ্যাঁ যেভাবে হ্যাঁ ওই দিনকে ম্যানেজটা দিয়েছিল। এই দাদা ভিডিও করছি গো একটা, দাদা আমি এই তো পাড়ার ছেলে, আমরা এই যে ভিডিও করছি গো সবাই মিলে, এই তো সব লোকাল হ্যাঁ হ্যাঁ, লোকাল লোকাল আমরা তো এইভাবে অসাধারণ ম্যানেজটা অসাধারণ করছি। এই না, ক্লাস ক্লাস ক্লাস। আচ্ছা, এইখানে আমার এই পুলিশ বলতে পুলিশ কাকুরা বলতে আমার একটা কথা মনে পড়ে গেল। সেটা হচ্ছে আমরা অগস্ট মাসে, আমি একটু একটু এই প্রসঙ্গ থেকে সামান্য বেরোচ্ছি কারণ বেরোতেই হতো, এই কথাটা না বললে আমাদের লাইভ এগিয়ে নিয়ে যাওয়ার কোনো মানে নেই। সেটা হচ্ছে 2024 অগস্ট মাস। এটা বোধহয় মানে আমাদের ইতিহাসের সব থেকে কালো অধ্যায় সাম্প্রতিক সময়। সেই অগস্ট মাস থেকে আজ পর্যন্ত আমরা সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর প্রায় 4টে মাস অতিক্রম করে ফেলেছি, এবং ইত্যাদি ইত্যাদি আমি সবই জানি, সবটাই আমরা জানি, আমরা রিপিট করছি না বিষয়টা। তো এই যে আন্দোলনের মূল জোয়ারটা একটা মুখ্য বিষয়কে কেন্দ্র করে, সেটা সবাই বারে বারে বিভিন্ন মিডিয়া হাউস এবং নানান রকম যারা প্রত্যক্ষভাবে এই প্রফেশনের সাথে যুক্ত সবাই এই কথাটা বারে বারে বলছে। সেটা হচ্ছে থ্রেট কালচার, এটাকে বন্ধ করতে হবে। তো আমি কোট আনকোট এই থ্রেট কালচার শব্দটাকে একটু তুলে আনবো ছেঁকে। তার কারণ আজকে আমরা আড্ডাটা মূলত যে ছবিটাকে কেন্দ্র করে ঘোরাচ্ছি, সেই ছবিটা নাম হচ্ছে শূন্য তবু শূন্য নয়। তো এই শূন্য তবু শূন্য নয় ছবিটা যে প্রায় অ্যাক্টিভলি 3.5 থেকে 4টে বছর অতিক্রম করে ফেললো, এখনো ছবিটা সম্পূর্ণ হচ্ছে না। সেই ছবিটা 2022-এ একটা মারাত্মক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিল ফেব্রুয়ারি মাসের 5-6 তারিখ নাগাদ। তো সেই অভিজ্ঞতাটা আমি জাস্ট ছোট্ট করে একটুখানি বলে আমি ওদের কাছেই ছেড়ে দেবো, কারণ ওরাও খুব সরাসরি ফেস করেছে বিষয়টা। মানে আমাদের একটা দৃশ্য ওই সময় নেওয়ার ছিল, সেই দৃশ্যটা ছবির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দৃশ্য, এবং সেই দৃশ্যটা হচ্ছে সেটা সরস্বতী পুজো। তো আমরা যেহেতু এটা একটা পিরিয়ড ফিল্ম করছি, তো পিরিয়ড ফিল্ম মানে ধরুন 2020-21 এই সময়টাতে দাঁড়িয়ে আমরা এমন একটা সময়কে রিক্রিয়েট করছি যে সময়ে অনেক কিছু ছিল না যেটা এখন আছে। কাজে আমাদের এই স্বল্প পুঁজির মধ্যে, যেটা একটা অত্যন্ত চ্যালেঞ্জিং একটা বিষয় সেই সময়, তো আমরা একটা স্কুলের সরস্বতী পুজো, সেটাকে আমরা কভার করার একটা প্ল্যান নিয়েছিলাম। তো যথারীতি একটা এন্টায়ার সরস্বতী পুজো সেই সেট আপ করে একটা অসময়ে অ্যারেঞ্জ করা, সেটা বিপুল খরচ সাপেক্ষ এবং খুব হাঙ্গামার একটা কাজ। তো সেই ম্যান পাওয়ার এবং সেই সরস্বতী পুজোর সেট আপটার জন্য আমরা বিভিন্ন স্কুলে অ্যাপ্রোচ করেছিলাম। তো আমাদের পাশে এগিয়ে এসেছিল দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুর থানা এলাকার বিবিরহাট প্রাথমিক বিদ্যালয়। তো সেই বিবিরহাট প্রাথমিক বিদ্যালয়ের যে শিক্ষক শিক্ষিকারা, তারা আমাদের সাথে সর্বতভাবে থেকে সেই স্কুলের যে সরস্বতী পুজো, সেই সরস্বতী পুজোর আগের দিন এবং পরের দিন, এই দুটো দিন ধার্য করেছিলেন পুরো দৃশ্যটা গ্রহণের জন্য। তো আমরা সরস্বতী পুজোর আগের দিনে যথারীতি ঠাকুর যখন নিয়ে আসা হয় সেইটাও শুট করেছি,
এবং পুজোর ইত্যাদি ইত্যাদি নানান রকম দৃশ্য আছে বিভিন্ন সেগমেন্টে ভাঙা। তো সেই আগের দিনের যে শুট করা যে অভিজ্ঞতাটা, শুট চলছে তখন, প্রায় সকাল থেকে 5 ঘন্টা শুট হয়ে গেছে, 7টায় কল টাইম ছিল, তখন রীতিমতো ঠান্ডা। তো হতে হতে বেলা 12টা 12:30 নাগাদ আমরা যথারীতি আমাদের লাইট সেট আপ গুলো, আমব্রেলা ওই সমস্ত ডিফিউজার ওগুলো নিয়ে আমরা একটা ইনডোর শুট করছি স্কুল ক্যাম্পাসের ভিতরে। তো করতে করতে হঠাৎ করে স্কুলের যে নিচের যে খোলা মাঠ, সেইখানে থেকে একটা প্রচন্ড শোরগোল শুরু হয়, চিৎকার চেঁচামেচি শোরগোল। তো যথারীতি আমরা বুঝতে পারছি না ব্যাপারটা কি হয়েছে, এবং আমাদের সাথে সিনিয়র মানুষজন খুব একটা যে কেউ ছিলেন তেমনটা নয়। তো আমরা যথারীতি ওই শোরগোল হয়, এবং রীতিমতো শোরগোলটা কি এটা আমরা বুঝে উঠতে না উঠতেই দেখি স্কুলের দোতলার বিল্ডিং এ দলবল নিয়ে প্রায় 15 জন মানুষ তারা আমাদের শুটিং স্পটে চলে আসেন এবং রীতিমতো চড়াও হন আমাদের উপরে। এবং তাদের একটাই প্রশ্ন যে এখানে কি হচ্ছে, আমরা কি কিছু বুঝি না? এবং তাদেরকে আমরা বলি যে আমাদের স্কুলের পারমিশন আছে এবং আমরা একেবারেই একটা বাচ্চা ছেলে মেয়েদের নিয়ে একটা একটা ছবি করছি, একটা ফিচার ছবি করছি, এবং এর পিছনে আমাদের কোনো রকম কোনো রাজনৈতিক কোনো রকম কোনো ব্যাপার নেই। এটা সম্পূর্ণ একটা ইন্ডিপেন্ডেন্ট সিনেমা, যেটা সম্পূর্ণ আমরা ব্যক্তিগতভাবে নিজেদের পকেটের পুঁজি করে এবং কিছুটা অংশ চাঁদা তুলে পর্যন্ত আমরা নিজেদের ক্যামেরা নিয়ে কাজ করছি। তো তারা কিছুতেই আমাদের কথা শোনেন না, রীতিমতো নানান থ্রেটেনিং এর সুরে আমাদের ওইখানে নানান রকম থ্রেট দিতে থাকেন, শুটিং বন্ধ করে দেবেন, লাইট সেট আপ কেড়ে নেওয়ার এরকম হুমকি দেওয়া হয়। তো যথারীতি আমরা কোন রকমের ওইখান থেকে আমাদের শুটিং ইকুইপমেন্টস গুলো আলাদা রেখে, এবং অনেক ছেলে মেয়েরাও ছিল ওখানে সরস্বতী পুজোর লুকে, তাদের একটা সেফটির প্রশ্ন। তো তখন কিন্তু কোনো সাধারণ মানুষ আমাদের পাশে দাঁড়ায়নি, কেউ হেল্প করতে আসেনি। ওই স্কুলেরই শিক্ষক এবং আমাদের টিমের যে সিনিয়র মানুষজন ছিলেন কয়েকজন, সাংবাদিকরা ছিলেন কয়েকজন, আমাদেরই জেঠু স্থানীয়, তো তারা এসে মধ্যস্থতা করে, এবং তারা রীতিমতো সেটা আমাদের স্থানীয় বিভিন্ন জায়গায় যারা প্রশাসনিক স্তরে আছেন তাদের কাছে কমপ্লেন করেন যে এরা শুটিং করছে কি বৃত্তান্ত। তো আমাদের এরকম থ্রেড কালচারের প্রকোপে পড়ে আমাদের সেই দিনের শুটিং কিন্তু পুরো বাতিল হয়ে যায়। প্রায় এইরকম মন্দার বাজারে 1,500 থেকে 7,000 টাকা ইনভেস্টমেন্ট ছিল সেই 30-35 জন ক্রু নিয়ে কাজ করার। সেই সম্পূর্ণ টাকাটা ওই দিন ওই শুটিং হ্যাপাসেট হয়ে যাওয়ার কারণে আমাদের বানচাল হয়, এবং যেটা আমাদের মতো সেক্টরে, মানে আমাদের মতো ভাবে যারা ছবি করে তাদের ক্ষেত্রে অত্যন্ত অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং হতাশার একটা ব্যাপার। তো এই 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 অভিজ্ঞতার মধ্যে দিয়ে তোরা সবাই গেছিস, তো একটু যদি ছোট্ট করে তোদের অভিজ্ঞতাটা শেয়ার করিস। তাইনি বলুক। বল না, বল। হ্যাঁ, তো মানে ব্যাপারটা এটাই যে আমরা এরকম শুটিং হচ্ছে, তো বললো ডিটেলস পুরোটা। তো ব্যাপারটা খুবই ভয়াবহ, যে কারণে জিনিসটা এখন মনে করতেই কি এটা অদ্ভুত হচ্ছে যে কয়েকটা এবং ছেলে মেয়ে, বাচ্চা ছেলে মেয়ে, তাদেরই আশেপাশে, তাদের ছোটবেলা যে জায়গায় কেটেছে, যেখানে সাইকেল নিয়ে ঘুরেছি আমরা, যাদের সাথে দেখাও হয়েছে। হ্যাঁ, এবং মানে যে স্কুলগুলোতে আমরা নিজেরা সরস্বতী পুজো যেতাম, ঘুরতাম, সেই স্কুলে আমরা পরবর্তীকালে, তখন আমরা নিজেরা স্টুডেন্ট, উচ্চ মাধ্যমিক দেবো, তো সেইখানে যেতে এইরকম একটা হ্যারাসমেন্ট চূড়ান্ত রকমের, শুটিং এর মাঝখানে লোকজন উঠে আসে শর্ট চলাকালীন, ইভেন একটা খুব ইম্পর্টেন্ট শট চলছিল অন গোয়িং অন ক্যামেরা, তো আমি বাইরে গেটের এপারটা দাঁড়িয়েছিলাম, তো তখন হঠাৎ করে চিৎকার শুরু হয় নিচে। আমরা ভাবলাম এমনি কোনো পাড়া টাড়া আশেপাশে লোকালিটি রাস্তা, তো সেরকম কিছু একটা হবে। তো তারপরে এই লোকগুলো যেরকম বললো, সিঁড়ি দিয়ে ঠিক উঠে ওখানে দাঁড়িয়ে একটাই কথা, এই কি হচ্ছে এখানে, এরকম বুঝি না আমরা কিছু, এরকম ভাবে এরকম করা যাবে না, এরকম মেয়েদেরকে নিয়ে সব বাচ্চা বাচ্চা মেয়ে, সত্যি আমাদের সাথে অনেকগুলো মেয়ে ছিল সেদিনকে শুটিং এ, তারা নিজেরাও আমাদেরই বন্ধু, কেউ কেউ আমাদের বড়, আমাদের থেকে বয়সে, তারা সবাই সেখানে এসছে সময় বাঁচিয়ে, বাড়িতে বলে পারমিশন নিয়ে। তো এইরকম একটা ক্যাওস সেখানে সৃষ্টি করা হয়, এবং খুব অসভ্য ভাষায় বাজে ইঙ্গিত করা হয় যে আমরা হয়তো মেবি ব্লু এবং ফিল্ম বানাচ্ছি শুধু বা শুধু তাই না, সামথিং লাইক শুধু দ্যাট। তাই না, এরকম ব্যাপার তো না যে ধর আমাদের বাড়ির ছেলে, আমরা বলছি যে আমরা এখানে শুট করব, ঠিক আছে তোমরা শুট করো, এরকম তো ব্যাপার না। না, সেটা তো নয়, অনেকভাবে আমরা তো আমরা কারোর পারমিশন মানে নিয়েছি, হুম, ইভেন আমরা পারমিশন নিয়েছি প্রপার অ্যাপ্লিকেশন করে যে আমরা এরকম একটা শুট করছি, তো সেরকম পারমিশন নেওয়ার পর
এরকম একটা হ্যারাসমেন্ট করা হয়েছিল। হুম তো হুম এবং এরকম ব্যাপারও ছিল না যে শুধু ওই গোটা স্কুলে শুধু আমাদের যারা আমরা জুনিয়র যে ছেলেমেয়েরা ছিলাম শুধু আমরা এই কজন মিলেই শুটে উপস্থিত ছিলাম, এরকম তো ব্যাপার ছিল না। সেখানে শিক্ষক শিক্ষিকা, হুম হুম প্রধান শিক্ষিকা এমনকি তিনিও উপস্থিত ছিলেন প্রথম থেকে শেষ অবধি। আমরা সম্ভবত আমাদের সন্ধে হয়ে গিয়েছিল শুটিং শেষ হতে, সন্ধে পর্যন্ত প্রধান শিক্ষিকা ওখানে উপস্থিত ছিলেন। তো হুম এর পরেও এই ধরনের যে হ্যারাসমেন্ট গুলো করা হয়েছে, তো এবং এটা এবং ওখানে একটা আমাদের শুটিং চলাকালীন একটা বাচ্চার জন্মদিন ছিল সেদিনকে। তো সেইটা তার বাড়িতে অপেক্ষা করছিল তার বাড়ির লোক, সেই সমস্ত ফেলে সে শুটিং এ আমাদের উপস্থিত ছিল সন্ধে অবধি। তো এই যে ডেডিকেশন একটা বাচ্চা ছেলের, এতগুলো মানুষ রেসপন্সিবল পুরো ব্যাপারটার সাথে, এবং তারপরে এরকম একটা জিনিস যেটা কোনো লজিক নেই বেসিক্যালি, মানে এটা পেশি শক্তির ওরা এসে উপরে নির্ভর করে একটা পুরো ব্যাপার। ওরা এসে দেখতেও চায়নি হ্যাঁ যে হ্যাঁ কোনো হ্যাঁ পারমিশন whatever, আছে হুম। কিনা। হ্যাঁ, সেটার প্রয়োজন বোধও করেনি যে আমি পারমিশন ওরা আছে বলছে না কিছু নেই। করতে দেবো না। বারে বারে বলছি যে পারমিশন নেওয়া আছে, হুম আমরা অ্যাপ্লিকেশন করেছি সব রকম ভাবে, তো তারা কোনো কথাই শোনেনি। খুব বাজে ব্যবহার, মানে এটা সত্যি খুব লজ্জাজনক এবার একটা বিষয়। ব্যাপারটা তারপরেও আমাদের শুটিং কিন্তু বাকি ছিল সেদিনকে, এবং মানে পারমিশনটা 2টো দিনের, 2টো দিন বা 3টে দিন সম্ভবত দুদিন ছিল। তো একটা দিন হ্যাঁ, যেহেতু এই একদিন আমাদের ঝামেলাটা হয়েছিল সেই ডেকোরেশন আর কারণে, এই 2 দিন ঝামেলাটা যে শুটিং। কারণে হয়েছিল আরো একটা এক্সট্রা দিন নিতে হয়েছিল মানে বাধ্য হয়ে। তো ব্যাপারটা এটাই। এবার হ্যাঁ তো এই যেটা যতক্ষণে হ্যাঁ মিটামাটি গেছিল জিনিসটা সেটেল হয়েছিল, কিন্তু এই যে একটা ভয় আমাদের মধ্যে ঢুকলো একবার, তো এর পরেও আমরা কিভাবে কি ভরসায় এখানে কাজ করব এবং একটা ভালো কাজকে এক্সিকিউট করবো। যারা অভিনয় করতো তারা কিন্তু অ্যামেচার, তো সেই স্ক্রিনে তারা যে মুডটা আনার কথা ছিল, এইভাবে আতঙ্কিত হওয়ার পরে তারা তো সেটা করতে পারবে না। তারা তো ভাববে এর পরে শুটিং থেকে বেরোনোর পরে আমার কি হবে, সে তো আগে বাড়ি পৌঁছানোর চেষ্টা করবে এখান থেকে, যে জোড়ানোর পরেই ভয় পাবে। হ্যাঁ এবং এইভাবে যে একটা যেটা উঠে আসছে সবার কথাতেই যে একটা থ্রেড কালচার, এই থ্রেড কালচারটা তো সর্বতোভাবে, এটা যে শুধু আমরা আলোচনা করছি বিষয়টা নিয়ে তা না, এখন চারিদিকে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে যে কোনো ধরনের আড্ডা বা কলেজে আমরা যখন বিভিন্ন ছেলে মেয়েদের সাথে আড্ডা দিই বা কথা বলি, সবার এই থ্রেড কালচারের শিকার কিন্তু প্রত্যেকে। আমি ইভেন আমাদের এই ছবির যে বন্ধুরা, যে ছোট ছোট ভাই বোনেরা, তারা আস্তে আস্তে কলেজ ক্রস করে কেউ ইউনিভার্সিটিতে গেছে, কেউ কলেজে গেছে, সেখানেও তাদের ব্যক্তিগত যে অভিজ্ঞতা, তার সেখানে কিন্তু বারে বারে এই থ্রেড কালচারের কথা উঠে আসছে। এবং এই আমরা আজকে ইন্ডিপেন্ডেন্ট সিনেমা নিয়ে কথা বলছি, সেই ইন্ডিপেন্ডেন্ট সিনেমা আমাদের যে ছবিটা আমরা তৈরি করার চেষ্টা করছি একটু 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 করে, সেই সিনেমাটা কিন্তু প্রতি রন্ধ্রে রন্ধ্রে নানান রকম ভাবে আহ অত্যন্ত প্রতিকূল পরিস্থিতির মধ্যে কিন্তু আমাদের কাজটা করতে হচ্ছে। এবং সেই প্রতিকূলতাটা কিন্তু শুধুই অর্থনৈতিক যে তা নয়, সেই প্রতিকূলতাটা কিন্তু নানান রকম ভাবে সামাজিকও বটে। তবু এরই মধ্যে থেকে আমাদের আশাটুকু নিয়েই, আহ ভালো জিনিসের মধ্যে যে আশা, সেই আশাটুকু নিয়েই আমাদের এগিয়ে যাওয়া। তার কারণ প্রচুর মানুষ, প্রচুর, সেই সংখ্যাটা মানে হাতে গোনা শেষ করা যাবে না, প্রচুর মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে আমাদের এই ছবিটার সাথে যুক্ত হয়েছেন। এবং আমরা প্রায় 4 থেকে 5টা গ্রাম জুড়ে কাজ করছি, তো প্রায় 10 কিলোমিটার রেডিয়াসের মধ্যে। তো সেই 4 থেকে 5টা গ্রামের এক একটি গ্রামের 3 থেকে 4টি পরিবার এবং তার বেশি, তারা সমেত তাদের যে পার্শ্ববর্তী প্রতিবেশী, তারা প্রত্যেকে, আমরা যখন শুট করতে গেছি, তারা নিজেদের বাড়িতে রান্না করে, মানে একদম ভরা গ্রীষ্মে শুট করছি এপ্রিল মে মাসে, তখন ওই বাড়িতে জল ঢালা ভাত, কাঁচা পেঁয়াজ, তার সাথে আলু ভাজা করে আমরা কলা পাতায় লাইন দিয়ে বসে খাচ্ছি। পরে যখন আমরা বাজার করে দিতে গেছি, তারা আমাদের থেকে একটা পয়সা নেননি। হ্যাঁ, কারোর মামার বাড়ি, কারোর বন্ধুর বাড়ি। তো এখানে আমরা আড়িয়াপাড়া বলে একটি স্কুলে শুট করে এসেছি, সেই আড়িয়াপাড়া স্কুলের শিক্ষকরা আমাদের পাশে ভীষণ ভীষণ রকম ভাবে থেকেছেন। তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা, আমাদের টিমের পক্ষ থেকে, সকলের পক্ষ থেকে তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা। এবং প্রাথমিক বিদ্যালয়ের কথা তো হলোই। এরকম শিক্ষা প্রতিষ্ঠান আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলা গ্রন্থাগার, বিদ্যানগরের অত্যন্ত প্রাচীন জেলা গ্রন্থাগার, সেই মানে একটা সেপারেট এপিসোড হবে পুরো গ্রন্থাগারকে নিয়ে।
একদম একদম একদম। ইভেন ঘটনাচক্রে একটু উল্লেখ করে যাই যে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা গ্রন্থাগারে ছোটদের সিনেমা ছোটরা নামে একটি হুম। সিনেমা দেখানোর অনুষ্ঠান 2023 সাল থেকে আমাদের এই চপমুড়ি ও সেলুলয়েডের বন্ধুরাই শুরু করে, এবং সেই অনুষ্ঠানটি প্রায় 14টি সফল এপিসোড আমরা করি। প্রতি শনিবার স্কুল ছুটির পর বাচ্চারা সেখানে এসে সিনেমা দেখতো, এবং আমরা ওয়ার্ল্ড ক্লাসিক থেকে শুরু করে শর্ট ফিল্ম, চার্লি চ্যাপলিন, আচ্ছা, এইটার ডিসকভারি। কনসেপ্টের ব্যাপারে একটু বল, মানে এই ভাবনাটা কোথা থেকে আসা, মানে সিনেমা ছোটরা আচ্ছা, ছোটদের সিনেমা, এবং নামটার সাথে কিভাবে সামঞ্জস্য এবং পুরো সেটা কনসেপ্টটা কি একটু বল। একটু ছুঁয়ে যাই বিষয়টা। সেটা হচ্ছে যে হ্যাঁ, হ্যাঁ, আমরা যখনই শুটিংটা শুরু করি এই ছবির ক্ষেত্রে, সেই শুটটা যখন চলছে, শুট চলতে 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 না আমরা আমার পার্সোনালি একটা ব্যাপার না খুব মানে বিরক্তিকরই লাগতো বলা চলে। সেটা হচ্ছে এই যে আমরা এত রকমের আলোচনা করি তো সবাই মিলে যে ভালো সিনেমা কি, এন্টারটেইনিং ছবি কি, একদিকে কমার্শিয়াল ছবি, একদিকে এই গুড আর্ট সিনেমা। তো এই যে আলোচনাটা একদিকে, এবং আমরা যে এলাকায় বেড়ে উঠেছি, যে এলাকায় বড় হয়ে, যে এলাকায় বসবাস করছি, সেই এলাকার সিনেমা এডুকেশন বলতে যেটা বোঝায় সেটা সম্পূর্ণ আর একদিকে। মানে এই দুটোকে দাঁড়িপাল্লার দুটো বিপরীত দিকে বসানোই যায় না। তার ফলে যে কি দেখবো, কেন দেখবো, এবং আদৌ সিনেমার প্রয়োজনীয়তাটা ঠিক কোথায়, এ সম্পর্কে যত কম কথা বলা যায় ততই ভালো। এবং এটা করতে করতে যথারীতি ওই ছোটদের সিনেমা ছোটরা একটা আমরা একটা শুরু করার যে স্কুলের ছাত্রদের সাথে স্কুল তারা যখন ছুটি হয় তারপরে তারা লাইব্রেরিতে আসে, এবং লাইব্রেরিতে পাঠক সংখ্যা ভীষণ রকম ভাবে হ্রাস পায় যথারীতি। তো সেই পাঠক সংখ্যা হ্রাস, সেটা যাতে ক্রমশ ধীরে 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 সেই পাঠকরা লাইব্রেরি মুখী হয়, এই একটা আবেদন লাইব্রেরির পক্ষ থেকে ছিল। এবং আমরাও আমাদের সিনেমার বিষয়টা যুক্ত করে বিভিন্ন অ্যাক্টিভিটিস এর মাধ্যমে সেই বিষয়টা সাথে তারা ইনভলভ হয়, এবং যথারীতি সেইটার পাশাপাশি আমরা আমাদের ইন্ডিপেন্ডেন্ট সিনেমা এইটা তৈরির পদ্ধতিটাকেও একইভাবে জারি রাখার চেষ্টা করে চলেছি আমাদের নিজেদের বৃত্তে। তো এই আশাবাদটুকু নিয়েই আমাদের এগিয়ে চলা, এবং এই আশাবাদের সূত্র ধরে সমৃদ্ধার কাছে আরেকবার ছোট্ট করে চলে আসি। সমৃদ্ধার আরেকটা গানের রিকোয়েস্ট আমি ওকে করেছিলাম, সেই গানটা ও যদি শোনায়। কোন গানটা বলো? ওই যে দিশেহারা। আচ্ছা আচ্ছা, যেহেতু নতুনদের কথা হচ্ছে তাই একটা নতুন গানকেই প্রেজেন্ট করছি, এটা বলে দিই। বেশ বেশ। দিশাহারা তুই আর আমি মিলে দুই, আমার নীল আকাশ ছেড়ে গেলি তুই, বুকা অভিমান হাসির যাওয়া গান বুঝে লা 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 হতে পারে ভেঙে যায় কোনো এক আকাশ, শুধু তোকে পেতে চাই প্রেমে বুক হয়ে এত আয়োজন, মন খারাপের রাতে তোকে প্রয়োজন তাই এত আয়োজন, তোকে প্রয়োজন দিশাহারা। তুই আর একটু মনে থাক, উড়ে যাক তোর কবিতা মাখা চুলে, এ শহরে হাজারো বোকা প্রেমিকেরা তোর ভালো চায় বলে উপন্যাসের বন্যা দিয়ে মিশন করে যায়, আমি অবস্থায় পিছিয়ে পড়ে সারাক্ষণ আর আমি মিলে দিই আমার নীল আকাশ
ছেড়ে কিন্তু রোকা অভিমান তা সেরে যাওয়া গান তোর পুরনো গান বুঝে বুঝিস লা 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 নির্ভূতে প্রান্তরে বাঁধ ভেঙে যায় কোনো এক আকাশ শুধু বুকে পেতে চায় তোর প্রেমে বুঁদ হয়ে এত আয়োজন ছাড়াতে হাতে তোকে প্রয়োজন তাই এত আয়োজন তোকে প্রয়োজন অসাধারণ। থ্যাংক ইউ আচ্ছা, তো আমরা আজকে এবার একটু শেষের দিকে চলে এসেছি প্রায়। 1 ঘন্টা হয়ে গেল আমাদের আজকে প্রথম লাইভ, তো বুঝতেই পারছেন একটু নেটওয়ার্কের সমস্যার জন্য একটু আনঅর্গানাইজ লেগেছে, তার জন্য আমরা ক্ষমা প্রার্থী। পরবর্তীকালে আরো নানান রকম কথা, প্রচুর 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 কথা জমে আছে, সেই কথাগুলো নিয়ে তো আমরা সবাই আসবো। সবাই মানে এই আড্ডা হলে আড্ডাটা কোথায় যে শেষ হবে সেটা আমাদের কিন্তু কোনো দাঁড়ি থাকে না। তো সেই যথারীতি আজকে দাঁড়ি তো টানতেই হবে একটা এতে। যতদিন এই শুটটা হয়েছে সে আমাদের এত এক্সপিরিয়েন্স ভয়াবহ, সেগুলো বলতে শুরু করলে আর শেষ হবে না অ্যাকচুয়ালি। একদমই একদমই একদম। আচ্ছা, আমার তোর কাছে একটা ওটাই। প্রশ্ন আছে সোমু। আহ, আহ, হ্যাঁ হ্যাঁ হঠাৎ করে ইন্ডিপেন্ডেন্ট ছবি কেন, মানে কোনো প্রডিউসার ছাড়া কোনো কিছু ছাড়া হঠাৎ করে তুই হঠাৎ ফিল্ডে নেমে গেলি এতগুলো একটা এরকম একটা টিম নিয়ে, কিছু এক্সপিরিয়েন্স কিছু আনএক্সপিরিয়েন্স ছেলেপুলে নিজের খরচে, মানে কোনো হঠাৎ আরে প্রডিউসার আহ, পাইনি আমরা। না না না, এটা ঠিক আছে যে আমি সিঞ্চনের কথা সূত্র ধরে আসি। সেটা হচ্ছে দেখ, ইন্ডিপেন্ডেন্ট সিনেমা আমরা করছি তো, করে লাফালাফি করছি তো। অ্যাকচুয়ালি ডিপেন্ডেন্ট সিনেমা বলে কিছু হয় বলে আমার জানা নেই। কারণ একদমই সিনেমা বা যে কোনো আর্ট ফর্ম সেটা তো অবশ্যই ইন্ডিপেন্ডেন্টই হবে। তাও ইন্ডিপেন্ডেন্ট সিনেমা এই কথাটা তো অনেক অনেক বড় বড় মানুষ এবং তারা যথেষ্ট অনেক অনেক দিন ধরে কাজ করছেন, তারা এই বিষয়টা আমাদের সামনে এনেছেন বারে বারে। এই কনসেপ্টটা পুরোটাই আলাদা। তাও হোয়াই ইন্ডিপেন্ডেন্ট সিনেমা, এই প্রশ্নটার যদি এক কথায় উত্তর দিতে হয় তাহলে দেখ, সেটা হচ্ছে যে এই যে প্রডিউসিং সিস্টেম বা স্টুডিও সিস্টেম বলতে আমরা যেটা বুঝি, কনভেনশনাল ওয়ে, যে পদ্ধতিতে সারা পৃথিবীব্যাপী চলচ্চিত্র তৈরি হয় এবং সেই চলচ্চিত্র প্রদর্শিত হয়, সেই পদ্ধতিতে ছবি যদি কেউ বানানোর স্বপ্ন দেখেন, তাহলে আমার মনে হয় যে আহ, এই জন্মে তার ছবি বানানো হয়ে উঠবে কিনা এটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। তো ছবি বানানোটা তো শুধুই একটা ব্যক্তিগত ইচ্ছা পূরণ একদম নয়, ছবি বানানোটা হচ্ছে আমাদের ভিতরের অনেক কিছু জমে থাকা কথা, সেই কথাগুলো বলার একটা মাধ্যম, একটা কমিউনিকেশনের মাধ্যম। মানে যখন ধর আমরা কথা বলতে শিখিনি, তখন ইশারায় মনের ভাব প্রকাশ করতাম। আস্তে আস্তে আমরা বাক শক্তির ব্যবহার বুঝলাম, কণ্ঠের ব্যবহার, তারপর কথা বলতে শিখলাম। এইভাবে মনের ভাব প্রকাশ করতে করতে তো আর যে কোনো আর্ট ফর্ম তৈরি হয়েছে। তো আমি সেইভাবেই দেখি, মানে ব্যাপারটাকে একদমই ওই জটিল ভাবে ওইভাবে ভাবিনি কোনোদিন। তো সেই 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 মানে কিছু জমে থাকা কথা, যে কথাগুলো ভীষণ রকম ভাবে বলতে চাওয়ার একটা তাগিদ আছে, একটা ইচ্ছা আছে বন্ধুদের সাথে। মানে চুল ছিঁড়ে ফেলা হয় যেগুলো আড্ডা দিতে দিতে। মনে হয় সেই প্রশ্নগুলো, যেরকম আমার একটা প্রশ্ন আমি তোদেরকে সেদিন করেছিলাম, ওই কণিকা বন্দ্যোপাধ্যায়ের দুজনে দেখা হলো গানটা হঠাৎ করে আমরা তো শুনেছিলাম খুব মানে অত্যন্ত মানে মাইলস্টোন গানটা আর কি। সেই দুজনে দেখা হলো গানটা হঠাৎ সাগর সেনের গলায় আমি একদিন শুনলাম। সাগর সেনের গান এমনি শুনি, এবার ধর আহা আজিয়ে বসন্তে তা যেভাবে শোনা হয়, দুজনে দেখা হলো গানটা তো অতটা আমরা এগিয়ে শুনি না, কিন্তু সাগর সেনের গানটা একটা অদ্ভুত লাগলো। তো আমি আহ 2-3 জন গানের কাকুকে এই প্রশ্নটা করলাম যে আপনার এই দুটো গানের মধ্যে কোনটা ভালো লাগে। তো কেউ উত্তর দিল কণিকা বন্দ্যোপাধ্যায়। এটা আবার কোনো প্রশ্ন হলো? আবার কেউ উত্তর দিল আমার কিন্তু সাগর সেনের ভার্সনটাই ভালো লাগে। তখন আমি জিজ্ঞাসা করলাম কেন?
এটা যদি একটু ব্যাখ্যা করতেন, কারণ মানে আমার দুটোই ভাল লাগছে, আপনার কেন সাগর সেনটা ভাল লাগছে। তো মানে আমার কেউ কোনো উত্তর দিল না, মেসেজটা সিন করে রেখে দিল। এবার আমি এই কারণে কথাটা তুললাম, ধর কিছু কিছু গান শুনতে শুনতে মনে হয় না যে আচ্ছা এই গানটা আমার ভাল লাগছে, তাহলে এই গানটা যদি অন্য কেউ গাইতো, কারোর অরিজিৎ সিং এর একটা গান, হেমন্ত মুখোপাধ্যায়ের একটা গান অরিজিৎ সিং কভার করেছে, সেটা হঠাৎ গানের অন্তরা থেকে গিয়ে ভাইরাল হয়েছে। গানের যে একটা মুখটা আছে সেটা এখনকার জেনারেশনের ম্যাক্সিমাম ছেলে জানেই না। তো এইগুলো নিয়ে তো খুব কথা বলতে, আড্ডা দিতে ইচ্ছা করে। তো সিনেমার মধ্যে দিয়ে আমরা যেটা বলতে চাইছি সেটা কিন্তু এরকমই একটা আড্ডা দেওয়ার ইচ্ছাই আর কি। সেটা একটা আড্ডা, সেই আড্ডাটা আমরা সিনেমার মাধ্যমে দিচ্ছি, এটুকুই এটুকুই। আর কেউ কিছু হ্যাঁ, বলতে চাইলে বল, একটা ব্যাপার। তাহলে ক্লোজ করি। হ্যাঁ হ্যাঁ হ্যালো হ্যালো হ্যাঁ, হ্যাঁ একটা ব্যাপার যেটা, এই যে মানে প্রডিউসার ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট, এই মানে পুরো মানে এই বক্তব্যটাতেই আমি একটা জিনিস বলতে চাই। এই যে কথা বলা তাড়না বা কিছু একটা বলতে হবে, এই জায়গা থেকে তো প্রথমত সিনেমাটা বানানো, এবং তারপরে এটা দেখা যাচ্ছে যে না, কথা বলতে গেলে টাকা লাগবে, বা এইভাবে আমাদের একটা জিনিস করতে গেলে একটা বিপুল পরিমাণ অর্থ, যেটা আমাদের একটা স্কুলিং এর একটা ব্যাপার আছে, যেটা আমরা জেনেছি, সেটাই শিখেছি, সেই জায়গা থেকে এই ধারণাটা আসা। তো তারপরে সেই জায়গাটা যখন আমরা দেখলাম যে এখানে বিপুল একটা অর্থের একটা জায়গা আছে, এবং তার পরবর্তীকালে শিখতে শিখতে দেখা গেল যে একটা মস্তিষ্ক প্রসূত একটা কনসেপ্ট, একটা সিনেমা, বা গুটি কয়েক 4-5টা ছেলের একটা ভাবা একটা স্বপ্ন, সেইটা কি করে 5-6টা গ্রামের অসংখ্য পরিবারের সিনেমা হয়ে উঠছে, কিভাবে এতগুলো মানুষের সিনেমা হয়ে উঠছে, একটা টিমের বা একটা দলের না, এবং এটার সাথে কতগুলো লোক অ্যাকচুয়ালি যুক্ত আছে সেটা আমরা নিজেরাও ক্যালকুলেট করিনি। তো এই যে একটা সিনেমা সবার হয়ে উঠছে, হয়ে ওঠাটা, এইখানেই জিনিসটা সফল। এই প্রডিউসার ডিপেন্ডেন্সি, ইন্ডিপেন্ডেন্ট বা এই সমস্ত কিছুর অনেক ঊর্ধ্বেই এতগুলো মানুষের একসাথে দেখা স্বপ্ন। যে মানুষগুলো একটা কমপ্লেন আছে আমাদের নিয়ে যে কবে সিনেমাটা আসবে, তোরা কি পঞ্চবার্ষিকী পরিকল্পনা নিয়েছিস, এই জন্মে দেখতে পাবো তো, তোর তো দাড়ি বেরিয়ে গেল, কলেজ পাস করে গেলি, হতে চললো, কবে সিনেমা বেরোবে। তো সেই প্রশ্নটা আমি ডিরেক্টরকে পাস করবো, কিন্তু ব্যাপারটা এটাই, মানে মেন প্রাপ্তির জায়গাটা এইখানেই আমার এটা মনে হয়। এবারে প্রশ্নটা আমি ছুড়ে দিতে চাই যে কবে আসছে তাহলে। হ্যাঁ, এইবারে এই যে জায়গাটা যে পঞ্চবার্ষিকী পরিকল্পনার যেটা বললি আর কি, তো এই প্রশ্নটা বোধহয় কয়েক লক্ষ কোটিবার করা হয়ে গেছে, এবং যারা এই ছবির সাথে যুক্ত, আমার সিনিয়র দাদা এবং অনেকে অনেকে অনেক যে সমস্ত অভিনেতারা আছেন যুক্ত, তারা প্রত্যেকেই এই প্রশ্নটা করছেন যে কিরে কবে দেখতে পাবো। শুটিং তো হলো, ইভেন একটা শট আমরা নিচ্ছি 2022 সালের জ্যৈষ্ঠ মাসের জামাই ষষ্ঠীর দিন। তো বা জামাই ষষ্ঠীর পরে ওরকম একটা সময় একটা শট নেওয়া হয়েছিল, সেই শটটার কন্টিনিউটি একটা শট নিচ্ছি 2023 সালের জামাই ষষ্ঠীতে। তো এইটা মানে আমি জানি না এটা কি মানে জানা বিখ্যাত অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আছে, তারা এটাকে কিভাবে কন্টিনিউটিটা মেলাবেন, কিন্তু আমরা সেটা করেছি, মানে কি করেছি সেটা তো পর্দায় যথারীতি দেখা যাবে। হ্যাঁ হ্যাঁ কিন্তু সেই 2023-এর পরের কন্টিনিউটিটা আবার 2024-এর ডিসেম্বরে হবে আর কি, সেটা এখনো হয়নি। তো এরকম হুম কিছু কিছু ভাবে আমাদের ছবিটা করতে হচ্ছে যথারীতি। এবং একটা বাড়িতে শুট করতে গিয়ে দেখা যাচ্ছে যে দরজা ব্যবহার হয়েছে সেই দরজাটা নীল রঙের ছিল, 2023 সালে গিয়ে দরজাটা সবুজ হয়ে গেছে। এবার গোটা দরজাটাকে আবার নীল রঙে ফিরিয়ে নিয়ে যাওয়ার মতো যে রং কেনার টাকা সেটা আমাদের নেই, ফলে এমন ভাবে শটটা কম্পোজ করতে হচ্ছে যাতে সেই দরজাটা দেখা না যায়। হ্যাঁ, তো এইভাবে প্রচুর নানান রকম ব্যাপার আছে। তো আজকে একটা কথা যেহেতু প্রশ্নটা করেই ফেললি, তো ছোট্ট করে শুধু বলি যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা মানে ঠিক পঞ্চম বর্ষ, পঞ্চবার্ষিকী পরিকল্পনা যারা বলেছেন ঠিকই বলেছেন, শুরুর পঞ্চম বর্ষে গিয়ে ছবিটা অবশেষে আমরা রিলিজ করব, মানে করবই আর কি। এটা রিলিজ যাতে না হয় সেই নিয়েও তো নানান রকম ব্যাপার আছে, ছবিটা রিলিজ করবই, এবং সেই রিলিজটা কিভাবে হবে সেটা সময় উত্তর দিক। 2025 সাল, সেই 2025 সালেই এই ছবি, অর্থাৎ শূন্য তবু শূন্য নয়, আপনাদের সামনে আসতে চলেছে। এবার আপনাদের কতটা সামনে ছবিটাকে নিয়ে যেতে পারবো সেটা আমরা জানি না, ছবির যেরকম একটা তাগিদ আপনাদের সামনে পৌঁছে যাওয়ার,
আপনাদের কাছেও আমার একটা অনুরোধ থাকবে, আপনারাও একটু নিজেদের কাঁধে যদি এই দায়িত্বটা নিয়ে নেন, যে একটু আপনারাও যদি কিছুটা ছবির দিকে এলেন, ছবিও কিছুটা আপনার দিকে এগিয়ে গেল। টিম চপমুড়ি ও সেলুলয়েড সব সময় আপনাদের কাছে যাওয়ার জন্য প্রস্তুত, যদি আপনারাও আপনাদের সাধ্যমতো একটু এগিয়ে আসেন। কারণ শুধুই অর্থ নয়, এর পাশাপাশি তো একটা সদিচ্ছারও প্রশ্ন, এবং সেটাই বোধহয় সব থেকে জরুরি এবং ইম্পর্টেন্ট প্রশ্ন। হ্যাঁ, তো এটুকুই আর কি। 2025 এবং ঠিক পঞ্চবার্ষিকী পরিকল্পনার একদম পঞ্চম বর্ষের মাথায় আমরা পরের অধিবেশনে এই ছবিটি মুক্তি কথা ভাবছি, এবং বাকি আপডেট ক্রমশ ক্রমশ। আর কারোর কিছু বলার থাকলে বল, আমরা এবার অনুষ্ঠান একদম ক্লোজ করে দিই আজকের মতো। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা একটা ব্যাপার। আমি তো প্রথম হ্যাঁ। থেকেই মানে একদম পুরো একটা খিল্লির মতো একটা তৈরি কনস্ট্যান্ট রেখেছি। তো যাই হোক, সেই সেই সূত্র ধরে একটা ঝাড়া ঝাড়া একটা জোক, ঠিক আছে? এই জোকটা কে দিয়েছে আমি জোকটা পড়ার মানে বলার পরে বলবো। আচ্ছা, তো একটি ছেলে, স্কুলে পড়ে একটি ছেলে, তো তাদের সিলেবাসে সিনেমা সংক্রান্ত আহ, একটা অধ্যায় রয়েছে, পুরো একটা আলাদা সেকশন রয়েছে, যেখানে সত্যজিৎ রায়, মৃণাল সেন, তপন সিনহা, এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে একটু পড়াশোনা করতে হবে, ঋত্বিক ঘটক। তো সেখানে ফাইনালি ক্লাস টেস্ট নেওয়া হচ্ছে, সবাইকে দাঁড় করানো হচ্ছে একটা একটার পরে, যে বলো পথের পাঁচালী কোন উপন্যাস থেকে নেওয়া, উপন্যাসটা কার লেখা, বা এই ধরনের যে প্রশ্নগুলো থাকে। তো একটা টাইমের পরে ওরকম একটা একটা ছেলেকে দাঁড় করানো হয় পিছনের দিক থেকে, যে বলো আহ, ঋত্বিকের ব্যাপারে, ঋত্বিকের কোন সিনেমা তুমি দেখেছো এবং সেই সিনেমা থেকে কি শিখলে? তো এ বলছে, হ্যাঁ আমি তো স্যার ঋত্বিকের সমস্ত সিনেমাই দেখেছি, আমি তো স্যার খুব মানে বড় একজন ভক্ত ঋত্বিকের, এবং রীতিমতো আমি ঘরে ছবি আছে, আমি পুজো করি ঋত্বিককে। তো তখন বলি, বাহ তুমি তো খুব ভালো ছেলে, আজকালকার ছেলে মেয়েদের মধ্যে এই ব্যাপারটাই নেই। তো তখন বললো, আচ্ছা তুমি আসল প্রশ্নটা বললে না, যে ঋত্বিকের কোন বাংলা ছবিটা তুমি দেখেছো? তো তখন ছেলেটা এরকম আচমকায়, স্যার ঋত্বিক বাংলা ছবি করেছে? তো তখন তখন তার ম্যাডাম একটু ঘাবড়ে গিয়ে বললো, যে মানে কি বলতে চাইছো তুমি, ঋত্বিক বাংলা ছবি করেছে মানেটা কি, কি কোন ঋত্বিকের কথা তুমি বলছো? বলছি, না না আমি তো বাংলা ছবি কি নাম বলুন আপনি ঋত্বিকের বাংলা ছবি, কেন মেঘে ঢাকা তারা, বাড়ি থেকে পালিয়ে, আহ, তারপরে এই ধরনের সিনেমাগুলো করেছে। 22 শ্রাবণ, না 22 শ্রাবণ কার, সরি সরি কোমল গন্ডার। সরি 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 যাই সরি সরি, হ্যাঁ। তো এরকম বাড়ি থেকে পালিয়ে করেছে এগুলো। বলি, স্যার আমি তো দেখিনি, আপনি আমাকে পাঠিয়ে দেবেন। তখন বলছে, তুমি কোন ঋত্বিকের কথা বলছো? বলছে, সে কেন, ঋত্বিক রোশন। মানে ঋত্বিক ঘটকটা হয়ে গেছে ঋত্বিক রোশন। তেরা নাম। হুম। তো ওই যে বন্ধুটির কথা বললি, ওকে আমাদের টিম চপমুড়ি ও সেলুলয়েডের তরফ থেকে একটা শুভেচ্ছা বার্তা। এবং দুটো তেরা চপ। নাম রোশন করেগা। হ্যাঁ, চপ। এবং উসকা নাম রোশন করেগা। রোশন করে, হ্যাঁ। আহ, হুম। আচ্ছা আর আচ্ছা, আরেকটা ঘটক চলো জোক এবার আছে, আমরা। ওইটা হ্যাঁ, ওটা ওটা হ্যাঁ, ওটা সমৃদ্ধা বলুক একটু। হ্যাঁ, আরেকটা এরকম একটা জোক আছে। হ্যাঁ, ছোট্ট। আচ্ছা, তাহলে ওই জোকটা বললে আমরা একবার কিছু যদি অর্পণ বলতে চাই বলে আমরা লাস্ট সমৃদ্ধার গানে চলে যাব। একদম একদম একদম, তাহলে সমৃদ্ধার জোকটা হুম। একটু। কোনটা বল? কোনটা এবার কি করে বলি আমি, সেটা তো বলো। আমি সত্যি আরে বুঝতে পারলাম না। আরেকটা ঋত্বিক ঘটক যে জোকটা, ঘটক ও ঘটেশন। ঘটক ঘটক বিয়ে করতে হবে। ও আচ্ছা আচ্ছা। কি ছিল? আমি 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 বলছি আমি আসলে বলছি আমি বলছি আচ্ছা, বিষয়টা ঠিক হচ্ছে আছে, যে ও দাদা বল। একটি একটি ছেলে ইন্টারভিউ দিতে গেছে, এবং কথা সূত্রে কথা হতে হতে কথা হচ্ছে যে আহ, আপনি ঋত্বিক ঘটককে চেনেন? তখন ছেলেটি তার উত্তরে বলছে যে স্যার এখনো তো বিয়ের কথা কিছু ভাবিনি, তো সেই জন্য ওইভাবে আমার সাথে কোনো পরিচয় হয়ে ওঠেনি এখনো ঘটক বাবু। আহ, যাই হোক, শতবর্ষের একটা ব্যাপার আছে, অর্পণ, সেই কারণে এই
আমি একটু বলতে চাই। হুম হুম হুম। অবশ্যই ফ্রিডম অফ স্পিচ, কেন হ্যাঁ 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 হ্যাঁ। আমি একদম প্রথমে চলে যাচ্ছি, মানে শেষটা আবার সেই প্রথম থেকে আচ্ছা, শেষ হ্যাঁ হবে। হ্যাঁ হ্যাঁ, ভালো ভালো। আমি ন্যূনতম হ্যাঁ 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 সুন্দর। হ্যাঁ হ্যাঁ, শেষ থেকে শুরু। মানে হুম। আমি ইংলিশ পড়া ছিল, পড়ে টড়ে এসছি এইবার মানে দাদাদের বাড়িতে। এসে বসে আছি বিছানায়, দাদা ওই ঘর থেকে খাতা পাতা নিয়ে ছুটে চলে এলো। এসে বললো আমার এইরকম আমি আছি, সায়নী আছে, এ আছে সাম্যজি, কে নাম কি জানি না। ছোট। হ্যাঁ। তো আমরা এটা 4 জনে বসে আছি। এবারে দাদা চলে এলো, এসে খাতাটা নিয়ে এসে বললো যে আমার এরকম একটা গল্প আছে, আমি করতে চাই, তোরা বল কি কোথা থেকে কি পাওয়া যাবে। 2021। হ্যাঁ ওরকমই হবে বোধহয়। হ্যাঁ, হ্যাঁ। তো কোথা থেকে কি পাওয়া যাবে, কি হবে সব বল। এইবারে আমি হঠাৎ, আমি তো কিছু জানা নেই, এবারে পড়ে টড়ে আসছি, এসে বসলাম, বসে তারপরে দাদা এটা বললো। বলার পরে ফার্স্টেই একটা গামলি নিয়ে আসা হলো, তাতে মুড়ি, একটু টমেটো কি কুচি কুচি করে নেওয়া হলো, পেঁয়াজ একটু কুচি কুচি করে নেওয়া হলো, নিয়ে আর বসে একটু সর্ষের তেল, একটু সর্ষের একটু তেল ঝুড়ি ভাজা দিয়ে আমাদের শুরু হলো এই সিনেমা শুটিং। সিনেমা শুটিং। এই ওই গামলি থেকে এখন চাটা সেই মুড়ি, পরে সেই মুড়ি এখনো শেষ হয়নি, এখন চাটা চলছে। তো চলছে। ওটা আমাদের চালিকা শক্তি, পেট্রোল, ওই চপ আর মুড়ি, যে কারণে আমাদের পেজটারও নাম এইরকম বিদঘুটে, এটা একটা বলে দেওয়া হলো। হুম। হ্যাঁ, তো ঠিকই ওই 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 শুরু চপমুড়ি ও সেলুলয়েড। এরপর আমরা কিন্তু চপ খেতে খেতে আকাশের দিকে তাকানো বারণ, এরকম তো কোথাও লেখা নেই বোধহয়, না? না, না বোধহয় মনে এক মানে ভদ্রমহিলা লিখে থাকতে এরকম পারে। মানে না 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 না, না না না, ওইখানে আচ্ছা, বলছি তো সরি চপ সরি সরি। খেতে না 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 না। হ্যাঁ, শিল্প, সমৃদ্ধার গান, আচ্ছা, সমৃদ্ধার বলছি গান, যে সমৃদ্ধার গান, শিল্প, শিল্প। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ওই ওইখানে আসছি যে চপ সমৃদ্ধার গান। চপ মুড়ি খেতে খেতে চপ মুড়ি খেতে খেতে চপ তো একটা শিল্প, এখন চপ একটা ইন্ডাস্ট্রি। সেটা ওই চপ দিকেই যাচ্ছিলাম। মুড়ি খেতে খেতে চপ একটা ইন্ডাস্ট্রি, এবং চপ মুড়ি খেতে খেতে আকাশের দিকে তাকানোর কোনো নিষেধাজ্ঞা যখন নেই, আমরা আকাশের দিকে তাকাবো সমৃদ্ধার গানে। এবং এই গানের সাথে সাথে আজকের মতো আমরা এই লাইভ প্রোগ্রামটা শেষ করছি, এবং আমরা খুব তাড়াতাড়ি আরো অনেক 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 জমে থাকা কথা, আড্ডা এবং অবশ্যই কফি এবং চপমুড়ি সহযোগে আপনাদের সামনে আসবো। আজকের যে টিমটা, সেই টিমটা তো থাকবেই, এবং তার সাথে আরো কিছু আমাদের সেলুলয়েডের বন্ধুরা, তাদেরকে অবশ্যই অবশ্যই আপনাদের সামনে আনবো। তো আমরা শেষ করছি আকাশের গান দিয়ে, একটা বিরুদ্ধে একটা ছোট্ট ছোট্ট প্রশ্ন, ছোট্ট একটু, ছোট্ট করে একদম একদম ছোট্ট। ছোট্ট। আচ্ছা, আমাদের এই যে নামটা চপ মুড়ি ও সেলুলয়েড, এই নামটার সাথে কি আর্জেন্টিনার বিশ্বকাপ জিতে যাওয়ার কোনো তাৎপর্যপূর্ণ ঘটনা কি আছে কোনোভাবে, না সেটা সম্পূর্ণ কাকতালীয় ভাবে একটা ব্যাপার? উম, আর্জেন্টিনার ন্যাশনাল ফ্ল্যাগ রিলেটেড কোনো কিছু? আহ, আহ, ঠিক আছে, আমি সমৃদ্ধের গানেই আসছি। ওকে। আজ যেমন করে গাইছে আকাশ, তেমনি করে গাও আজ যেমন করে, আজ যেমন করে চাইছে বাতাস, তেমনি করে চাবো আজ যেমন করে। আজ ছায়া যেমন পাতায় মোর মরিয়া মনকে কাঁদায়, আজ
আজ ছায়া যেমন পাতায় পাতায় মর মরিয়া মনকে কাঁদায় আমার বুকের মাঝে কাঁদিয়া কাঁদাও আজ যেমন করে গাইছে আকাশ তেমনি করে গাও আজ যেমন করে। क्या बात, हातताली। আজকের মতো আমরা লাইভ অনুষ্ঠানটা এখানেই শেষ করছি। যারা যারা আমাদের সাথে সরাসরি দেখলেন তাদেরকে আমাদের গোটা ইউনিটের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা। শীত খুব ভালো করে কাটান, শীতটা খুব জাঁকিয়ে পড়ুক এবং শীত খুব ভালো করে কাটান। এবং এই শীতেই আমরা খুব তাড়াতাড়ি আসছি আরো একবার বাকি টিমকে সাথে নিয়ে। আজকের মতো এই পর্যন্তই। এবং যারা যারা এই লাইভ অনুষ্ঠানটি পরে দেখবেন, চোখ রাখুন বায়োস্কোপের বাক্স ফেসবুক পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলে। আমি পেজের লিংক এবং চ্যানেলের লিংক আমাদের এই লাইভে কমেন্ট সেকশনে দিলাম। নমস্কার, ভালো থাকবেন সকলে। টাটা। শূন্য তবু শূন্য নয়।